থাকি, অনেক সময় কান্নাকাটি করি, অনেক সময় হয়তো আফসোস হয়, অনেক সময় লাইফের কোনো মানে খুঁজে পাই না, হতাশ হয়ে যাই। সো এই যে ইমোশন গুলা আছে, এই ইমোশন গুলা আমাদেরকে এমন ভাবে টেক কেয়ার করতে হবে যাতে করে আমরা যখন আমাদের ডেইলি যে অবজেক্টিভ যেগুলো আছে সেই অবজেক্টিভ গুলো অথবা টার্গেট গুলো যদি ফিল আপ করতে যাই, সেই ফিল আপ করার সময় যাতে আমাদের কাজের ক্ষেত্রে কোনো রকমের ইম্প্যাক্ট না আসে। সো ইন দ্যাট সেন্স প্রথমে কি করতে হবে, আমাকে জানতে হবে যে আমি কোন কোন ইমোশনের কারণে অথবা কোন কোন ইমোশন আমার ডিসিশন মেকিং কে প্রভাবিত করে। সো এখন দেখেন, আমি যদি দেখি যে না, খুব কটু একটা কথা বললেই অথবা যদি একটা আহ বাজে একটা সিচুয়েশনে পড়ে যাই, সেই ক্ষেত্রে হয়তো দেখা গেল যে আমার মাথা কাজ করে না, আমি ডিসিশন নিতে পারি না। সো এই ধরনের সিচুয়েশন যদি হয় এবং আমি যদি কোনো একটা প্রজেক্টে কাজ করতে চাই, প্রজেক্টে কাজ করতে গেলে দেখা গেল যে হঠাৎ করে একটা আনওয়ান্টেড সিচুয়েশন আসলো, আমি হ্যান্ডেল করতে পারলাম না। আমি দেখা গেল যে হয়তো মাথা গরম করে বসে আছি অথবা আনডান হয়ে বসে আছি। ইন দ্যাট সেন্স প্রজেক্টের ক্ষেত্রে আমার একটা বড় ইম্প্যাক্ট আসবে যদি আপনি ডিসিশন মেকিং পজিশনটা থাকেন। পাশাপাশি দেখেন, নট অনলি প্রফেশনাল লাইফে, ব্যক্তিগত জীবনেও একই অবস্থা। যদি আপনি আহ হঠাৎ করে একটা আনওয়ান্টেড সিচুয়েশনে পড়েন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, হয় হতাশ হয়ে যাচ্ছেন, হয় মন খারাপ থাকতেছে, এই ধরনের সিচুয়েশন গুলোর জন্যই আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সটা লাগে। সো আমরা বেসিক্যালি দেখেন, ইমোশন যেমন আমাদের জন্য পজিটিভ, যেমন আমরা অনেক সময় অনেক কাজ পজিটিভ ইমোশন যেগুলো আছে, পজিটিভ ইমোশন দেখে কিন্তু আমরা আমাদের অন্য অনেককে দিয়ে আমরা কাজ হাসিল করে নিতে পারি। আবার দেখা গেল যে নেগেটিভ ইমোশন দিয়েও যেটা হয়, অনেক সময় আমরা কি করতে পারি, আমাদের দেখা যাচ্ছে সহজে একটা কাজ করা যায়, আমরা হয়তো সহজে কাজ করার পরিবর্তে আমাদের অনেক কঠিন হয়ে যায়। তো আমরা বিশেষ করে আহ অনেক সময় দেখা গেছে যে আমরা কোনো একটা কাজে আমাদের হয়তো তো আমরা ইমোশনাল ইন্টেলিজেন্সটা আমাদেরকে শিখতে হবে এই জন্য, যাতে করে কোনো রকম আনওয়ান্টেড সিচুয়েশন অথবা আমাদের কোনো ইমোশন আমাদের ডিসিশন মেকিং এ কোনো প্রভাবিত করতে না পারে। বাট আমরা আমাদের এই ইমোশনটা দুইটা কাজে লাগাবো। একটা হলো আমরা আমাদের ইমোশনকে কন্ট্রোল করব এবং আমরা আমাদের ইমোশন দিয়ে আমরা আমাদের আশপাশের যে মানুষ যারা আছে তাদেরকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করব। এটার নামই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। তো আমরা যেটা বলছি, আরেকবার বলছি, যে আমরা আশপাশের যে ইমোশনাল অ্যাক্টিভিটিস অথবা টাস্ক আমাকে ইম্প্যাক্ট ফেলতে পারে, সেই ইম্প্যাক্ট গুলা আমাকে যাতে প্রভাবিত করতে না পারে এবং আমি এই ইমোশনাল অ্যাক্টিভিটি গুলো দ্বারা যাতে আমার আশপাশের লোকজনকে প্রভাবিত করতে পারি, এই টাস্কটাকে আমরা বলতেছি ইমোশনাল ইন্টেলিজেন্স। তো এখন ড্যানিয়েল গোলম্যান ভদ্রলোক একজন বিখ্যাত রাইটার, উনি ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে অনেক কাজ করেছেন। এই ভদ্রলোক পাঁচটা কি কম্পোনেন্ট আইডেন্টিফাই করছেন, যে একটা ইন্ডিভিজুয়াল যদি ব্যক্তি থাকে, একটা মানুষের জীবনে কি কি জিনিসের প্র্যাকটিস করলে সে ইমোশনালি ইন্টেলিজেন্স আমরা তাকে বলতে পারবো। So এখন আমরা এই পাঁচটা পয়েন্ট নিয়ে একটু আলোচনা করি। ধরে নেন, আপনি প্রথম যে পয়েন্টটা আছে, যে আপনি যদি ইমোশনালি ইন্টেলিজেন্ট হতে চান, সবার আগে আপনাকে কি করতে হবে, জানতে হবে, নিজের সম্পর্কে জানতে হবে যে আসলে আপনি ইমোশনালি ইন্টেলিজেন্স কিনা। সেটা শেখার আগে আপনার ফার্স্ট যেটা জানতে হবে, আপনার নিজেকে জানতে হবে যে কোন ধরনের ঘটনা ঘটলে আপনি রেগে যান, কোন ধরনের কোন ধরনের ঘটনা ঘটলে আমরা মন খারাপ করে বসে থাকি, কোন ধরনের ঘটনা ঘটলে আমরা হতাশ হয়ে পড়ি, কোন ধরনের ঘটনা ঘটলে আমরা আবেগতাড়িত হয়ে যাই। তো এই ধরনের সিচুয়েশন গুলো আমাকে জানতে হবে। যেমন ধরেন, কেউ আমাকে একটা কটু কথা বললো, আমি হঠাৎ করে রেগে বসলাম। তো এখন দেখা গেল, যদি আপনাকে কেউ ডিস্ট্রাক্টেড করতে চায়, তাহলে সে যদি জানে যে আপনাকে একটা কটু কটু কথা বললে আপনাকে আপনার ডিসিশন মেকিং এ প্রভাবিত করা যাবে, সেক্ষেত্রে কিন্তু সে ইচ্ছাকৃতভাবে চাবে যে আপনাকে এই কটু কথাটা বলার জন্য, যাতে আপনি সবসময় রাইট ডিসিশন দিতে না পারেন। সো ইন দ্যাট সেন্স, আপনি যদি জানেন যে আমাকে একটা কটু কথা বললে আমি রেগে যাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আগে নিজেকে কি করবেন, আপনাকে জানবেন যে আমি কটু কথা বললে রেগে যাই, এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আপনি খুব সহজেই মন খারাপ করে বসে থাকেন, আপনার হয়তো সামান্য সাকসেস পেলে যেমন প্রচন্ড খুশি হন, আবার সামান্য ফেইলিয়ারও অনেক বেশি হতাশ হয়ে যান। সো এটার ক্ষেত্রে দেখা গেল যে আপনি যখন অনেক বেশি খুশি হয়ে যাবেন, সেটাও কিন্তু আপনার জন্য খারাপ। কিরকম দেখেন, অনেক বেশি খুশি হয়ে গেলেন, দেখা গেল যে আপনি কাজ করতেছেন, আপনার টিম মেম্বার আরেকজনকে আপনি আপনার পার্সোনাল এমন একটা কথা বলে বসলেন খুশির খুশির চোটে, সেক্ষেত্রে হয়তো সে এটা ইন ফিউচার হয়তো আপনাকে এই এই পয়েন্টটা নিয়ে আপনাকে হয়তো
ইন ফিউচারে ঝামেলায় ফেলতে পারে। সো ইন দ্যাট সেন্স আপনাকে কিন্তু খুশির সময়ও কন্ট্রোল করতে হবে। আবার ধরেন অনেক কান্নাকাটি করতেছেন, কেউ হয়তো আপনাকে একটু এসে ইমোশনালি হয়তো একটু সাপোর্ট দিচ্ছে, আপনি হয়তো অনেক কিছু তার সাথে শেয়ার করে বসেন, যেটা হয়তো তার সাথে শেয়ার করার কোনো প্রয়োজনই নাই। অথবা আপনার সাথে হয়তো অফিসের কোনো একটা ঘটনা ঘটেছে, আপনার প্রচন্ড ফ্যামিলিগত কোনো কারণে আপনি হয়তো প্রফেশনাল লাইফে গিয়েছেন, প্রফেশনাল এনভায়রনমেন্টে গিয়েছেন, ফ্যামিলিতে অনেক প্রচন্ড রাগারাগি করে গিয়েছেন। তো ওখানে যাওয়ার পর দেখা গেল আপনার একজন টিম মেম্বার আসলো, তাকে প্রচন্ড ঝাড়ি দিয়ে বসলেন। সেতে করে দেখা গেল যে আপনি তাকে ঝাড়ি দিলেন, আপনার যে ইমোশনালটা আছে আপনি কিন্তু ওই নেগেটিভ ইমোশনটা আরেকজনের মাধ্যমে পাস করে দিলেন। এতে করে দেখা গেল যদি এরকম চক্রাকারে চলতে থাকে তাহলে কিন্তু দেখা গেল পুরো এনভায়রনমেন্টে নেগেটিভিটি চলে আসবে। সেই জন্য প্রথমে আমরা যখন ইমোশনালি ইন্টেলিজেন্স হতে যাব, প্রথমে আমাকে করতে হবে, আমাকে জানতে হবে কি করলে আমি রেগে যাই, কি করলে আমি খুশি হই। এই সিনারি গুলো আমাকে ফাইন্ড আউট করতে হবে, যেটাকে আমরা বলছি সেলফ অ্যাওয়ারনেস। সেলফ অ্যাওয়ারনেস এর পরে আমার সেকেন্ড স্টেপ যেটা আসতেছে সেলফ সেলফ রেগুলেশন। সেলফ রেগুলেশনটা কি? যেমন আমি যখন জানি যে এরকম একটা সিচুয়েশনে আমি রেগে যাই, এরকম সিচুয়েশনে আমি হতাশ হয়ে যাই, আমি কিন্তু জানি। সো ইন দ্যাট সেন্স যখন আমি জানি এরকম একটা ঘটনা ঘটছে, আমি কিন্তু বুঝতে পারবো যে আমি রেগে যাচ্ছি। তো এই আমি জানতেছি এই ধরনের ঘটনার প্রেক্ষিতে আমি রেগে যাই, ওই সময় নিজেকে কন্ট্রোল করে স্থির রাখা, যা অথবা আপনি যেভাবে আছেন ঠিক সেইভাবেই নিজেকে রাখাকে বলতেছে হলো সেলফ রেগুলেশন, যেটা আপনাকে কন্ট্রোল করতে সাহায্য করবে। যে আপনার বাইরে যাই হোক না কেন, আপনি কি করতেছেন, আপনি বুঝতেছেন যে সিচুয়েশনটা খারাপ, আপনাকে অ্যাংরি হওয়ার জন্য প্রভাবিত করা হচ্ছে, আপনাকে স্যাড হওয়ার জন্য প্রভাবিত করা হচ্ছে, বাট আপনি কিন্তু কি করতেছেন, কন্ট্রোল করতেছেন নিজেকে। থার্ড ফেজ আসতেছে আসলে, যেমন দেখেন যে আপনি যখন নিজের সম্পর্কে জানলেন, নিজেকে কন্ট্রোল করার ওয়ে বের করলেন, বের করার পরে আলটিমেটলি কি লাভ হবে? দেখেন প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষ যখন নিজের মধ্যে, অথবা কেউ যদি মানুষকে অনেক মোটিভেশন করে, আপনি যখন এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছেন, অথবা ইন্টারমিডিয়েট পরীক্ষায় যখন ভালো রেজাল্ট করেছেন, অথবা ইউনিভার্সিটি পরীক্ষাতে ভালো সিজিপিএ পাচ্ছেন, অনেকেই দেখবেন আপনাকে খুব বাহবা দিবে, আপনার কিন্তু খুব ভালো লাগবে যে আমি 3.5 পেয়েছি, আমি 3.8 পেয়েছি। তো আপনার কিন্তু একটা স্পিড কাজ করে, একটা মোটিভেশন কাজ করে, না এটা ধরে রাখতে হবে, তাহলে হয়তো নেক্সট সেমিস্টার আরো একটু বাড়াইতে হবে। এই যে মোটিভেশনটা আছে, একটা স্পিড যেটা আছে, তো এই ধরনের মোটিভেশন আপনি ইমোশনের ক্ষেত্রে কিভাবে মেনটেন করবেন? সো আপনি যখন দেখলেন যে আপনি সেলফ রেগুলেশন হয়ে গেল, সেলফ রেগুলেশন মানে হচ্ছে আপনি নিজের ইমোশনটাকে কন্ট্রোল করে ফেলেন। এখন কন্ট্রোল করার পরে নিজেকে আবার মোটিভেশন দিবেন কিভাবে? আপনি নিজেকে একটা রেওয়ার্ড দিতে পারেন যে আমি এইরকম একটা রাগান্বিত হওয়ার সিচুয়েশন ছিল, বাট আমি নিজেকে কন্ট্রোল করছি, রাগ হই নাই, আমি হয়তো হতাশ হই নাই এরকম সিচুয়েশনে। আপনি প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে নিজেকে একটা গিফট দিতে পারেন, অথবা আপনি একটা স্কোর দিতে পারেন যে আমি আজকে সারা দিনে 10টা রাগান্বিত হওয়ার ইভেন্ট ঘটছে, আমি তার মধ্যে 9টার মধ্যে রাগান্বিত হই নাই, একটার মধ্যে হয়েছে, তার মানে আমার সাকসেস রেট 90%, ফেলিওর রেট হচ্ছে 10%। অথবা আপনি এই 90%-এর জন্য, অথবা প্রত্যেকটা সাকসেসের জন্য আপনি নিজেকে একটা করে গিফট দিতে পারেন। হইতে পারে ছোট্ট একটা চকলেট দিতে পারেন, আজকে দিনে 5টা চকলেট পেয়েছি, তার মানে আমি আজকে 5টা ইমোশনাল ইন্টেলিজেন্সের কাজ করেছি। আবার সেম উল্টা ভাবে আপনি উল্টা কাজ করতে পারেন, নেগেটিভ কাজ করতে পারেন, যে আপনি আজকে 5টা ইমোশনাল ইন্টেলিজেন্সের কাজ করতে পারেন, অথবা নিজেকে কন্ট্রোল করতে পারেন। ইন দ্যাট সেন্স আপনি নিজেকে পানিশমেন্ট দিতে পারেন। পানিশমেন্ট কিভাবে দিতে পারেন, ইটস আপ টু ইউ। আপনি হয়তো পজিটিভলি পানিশমেন্ট দিতে পারেন, আপনি হয়তো 1 কিলোমিটার হাঁটতে পারেন, যে আমি আজকে নিজেকে 1 কিলোমিটার হাঁটবো, যত কটা ভুল করবো প্রত্যেকটা ভুলের জন্য 1 কিলোমিটার করে হাঁটবো। সো এই ধরনের ক্ষেত্রে হয় কি, পজিটিভ যদি হয়, পজিটিভের ক্ষেত্রে যেমন আমরা পানিশমেন্ট দিব, রেওয়ার্ড দিব, নেগেটিভের জন্য আমরা কি করব, একটা পানিশমেন্টের ব্যবস্থা রাখবো, যাতে করে আমরা নিজেকে মোটিভেটেড রাখতে পারি। এর বাইরে যেটা আসতেছে, আমার কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্সটা কি, আগে ফার্স্ট কাজ হচ্ছে নিজেকে কন্ট্রোল করা, নিজেকে কন্ট্রোল করার পরে তখন আমার টার্গেট কি থাকবে, আমি তখন আরেকজনের ইমোশন কন্ট্রোল করার চেষ্টা করবো। কিভাবে দেখেন, যেমন ধরেন আপনার আপনার আহ, আপনার রুমমেট যে আছে, ধরে নিচ্ছি আপনি হলে থাকেন, হলে আপনার রুমমেট আছে, রুমমেট দেখা গেল প্রচন্ড একটা এমন একটা কাজ করেছে যে কাজের জন্য আপনি তার উপর প্রচন্ড রাগান্বিত, আপনি চিন্তা করছেন যে তার সাথে দেখা হলে তার সাথে একটা ফাটাফাটি করে ফেলবেন। তো ফাটাফাটি করার জন্য আপনি প্রস্তুত হয়ে আছেন, কিন্তু আপনি চিন্তা করলেন যে না, ফাটাফাটি করা যাবে না, আমি নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে চাই। তো কন্ট্রোল করার পরে দেখা গেল যে আপনি নিজেকে একটা মোটিভেশন দিলেন যে না ঠিক আছে, আমি আজকে কন্ট্রোল করবো না। আপনার বন্ধু আসলো, বন্ধুর সাথে আপনি খুব চমৎকার ভাবে ব্যবহার করলেন, ভালো ব্যবহার করলেন, ভালো ব্যবহার করার পরে
তার সাথে জিজ্ঞেস করলেন যে আসলে সে যে কাজটা করছেন, যে জন্য আপনি রাগান্বিত হয়েছেন, সেই কাজটা আসলে সে কেন করছে, কোনো কারণ আছে নিশ্চয়ই। কারণ কেউ যখন কোনো একটা ঘটনা ঘটাবে, ডেফিনেটলি তার পিছনে কোনো না কোনো কারণ থাকে, আপনি হয়তো সেই সিচুয়েশনটা জানেন না। দ্যাটস ওয়াই আপনি হয়তো এক সাইড দিয়ে দেখে আপনার কাছে মনে হয়েছে যে কাজটা করছে সেটা খারাপ করছে, বাট আপনি যদি ওভারঅল 360 ডিগ্রি ভিউতে পুরো জিনিসটা তার কাছ থেকে শুনে সেই ক্ষেত্রে হয়তো আপনার ক্ষেত্রে সিনারিওটা চেঞ্জ হতে পারে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি এমপ্যাথি, যে আসলে কোনো একটা সিচুয়েশন অন্য আরেকজন ঘটাইছে, এই জন্য আপনি রাগান্বিত হয়েছে, আগে জিজ্ঞেস করেন যে ভাই ঘটনাটা কেন ঘটলো। দেখবেন যে আপনি এমন একটা সিচুয়েশন আসছে যে সিচুয়েশনের কারণে এমন হতে পারে যে আসলে সে আসলেই অপারগ ছিল, তাকে এই কাজটা করতে হয়েছে, যদিও আপনার জন্য এটা রাগান্বিত, বাট তাকে এটা বাধ্য হয়ে করতে হয়েছে, তার কোনো উপায় ছিল না। ইন দ্যাট সেন্স তাকে আপনি এমপ্যাথি দেন। এমপ্যাথি মানে হচ্ছে তাকে সহমর্মিতা জানান। সহমর্মিতা জানাবেন কিভাবে, যে আচ্ছা তুমি তাহলে এই কাজটা করছো, ঠিক আছে কোনো সমস্যা নাই, আমি তোমাকে হেল্প করব, কিভাবে তুমি কাজটা থেকে উদ্ধার পাবা, অথবা কিভাবে তুমি আহ, এই কাজটা থেকে কিভাবে কাজটা আরো সহজভাবে করতে পারবা, সেই কাজে তোমাকে আমি হেল্প করব। আপনি যদি প্রফেশনাল লাইফে যান অথবা টিমে কাজ করেন, কোনো ইভেন্টে কাজ করেন, ইউনিভার্সিটি টিমে যখন কাজ করবেন, তখন সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার বন্ধু বান্ধবের মধ্যে একজন হয়তো কোনো একটা অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা অথবা একটা গ্রুপ প্রেজেন্টেশন দেওয়ার কথা, একজন হয়তো পারেনি। তো পরীক্ষার আগের দিন অথবা প্রেজেন্টেশন দেওয়ার আগের দিন হঠাৎ করে বলে বসলো আমি তো এটা পারিনি, আমাকে একটু হেল্প করো। তো আপনি হয়তো প্রচন্ডিত রাগান্বিত হয়ে বললেন যে না, এটা করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, তাকে হেল্প করতে পারেন, বাট তার কাছ থেকে জেনে নিতে হবে যে আসলেই সে সহমর্মিতা জানানোর মতো কাজ করছে নাকি শুয়ে শুয়ে ঘুমাইছে। যদি শুয়ে শুয়ে ঘুমায় তাহলে তো ডেফিনেটলি তাকে সহমর্মিতা জানানোর কিছু নাই, বা যদি আসলেই তার কোনো রিজন থাকে সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে সহমর্মিতা জানাইতে হবে। সেটাকে আমরা বলতেছি এমপ্যাথি। যখন আপনি এই ধরনের এমপ্যাথি করবেন, এমপ্যাথিটা দেখাবেন, তখন দেখা যাচ্ছে যে আপনাদের এই যে দুইজনের মধ্যে আপনি যার প্রতি এমপ্যাথি দেখালেন, তার সাথে আপনার একটা চমৎকার রিলেশনশিপ বিল্ড আপ হবে, যেটাকে আমরা বলতেছি ওয়ার্কিং এনভায়রনমেন্ট, প্রফেশনাল এনভায়রনমেন্ট অথবা পার্সোনাল রিলেশনশিপ। এই যে রিলেশনশিপটা তৈরি হলো, এই রিলেশনশিপটার কারণে দেখা গেল যে একজন আরেকজনের প্রতি একটা রেসপেক্ট ক্রিয়েট হয়, এবং যখন এই রেসপেক্টটা ক্রিয়েট হবে, এই রেসপেক্টটা ক্রিয়েট হলে দেখা যাবে, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো এই যে এমপ্যাথিটা আছে, এমপ্যাথির পরে যখন একটা রিলেশনশিপ বিল্ড আপ হবে, দেখা গেল যে আপনি তখন আরেকজনকে দিয়ে যে কাজটা করাবেন সেটা কিন্তু রেসপেক্ট থেকে ক্রিয়েট হবে। তার সাথে আপনি কোনো একটা জিনিস হয়তো নেগোশিয়েট করতে পারবেন, আগে হয়তো সে আপনার প্রতি একটা দা কুমড়া সম্পর্ক ছিল, এবং দেখা গেল যে আপনি তার প্রতি এমপ্যাথি দেখার কারণে তার প্রতি একটা সফট কর্নার ক্রিয়েট হলো, এবং দেখা গেল যে আপনারা একজন আরেকজনের সাথে নেগোশিয়েট করে খুব ভালো একটা টিম ক্রিয়েট করে ফেললেন। সো আলটিমেটলি ইমোশনাল ইন্টেলিজেন্সের মেইন উদ্দেশ্যটাই হলো এরকম, যে আপনাদের মধ্যে একটা ভালো টিম ওয়ার্ক ক্রিয়েট করা, এবং টিম ওয়ার্ক ক্রিয়েট করার মাধ্যমে যাতে একজন আরেকজনের সাথে রিসপেক্ট থেকে কাজগুলো একজন আরেকজনের সাথে শেয়ার করে। সো আমরা এই যে পাঁচটা কোয়ালিটি, যে আগে নিজেকে জানবো, নিজেকে জানার পরে নিজের যে ল্যাগিংস গুলো আছে, কোন কোন সিচুয়েশন আমাকে ইমোশনাল করে ফেলে, সেগুলোকে আমি কন্ট্রোল করব। কন্ট্রোল করার পরে নিজেকে রিওয়ার্ড এবং পানিশমেন্টের মধ্যে নিয়ে আসবো। যদি রিওয়ার্ডের পরিমাণ বাড়তে থাকে, তার মানে আমি তত বেশি ইমোশনাল ইন্টেলিজেন্স হচ্ছে, আর যত বেশি পানিশমেন্টের সংখ্যা বাড়বে তত আমি ইমোশনাল ইন্টেলিজেন্স থেকে দূরে সরে যাচ্ছে। এবং তারপরে দেখা যাচ্ছে নিজেকে যখন তৈরি করে ফেললাম, তখন আরেকজনের ইমোশনটাকে কন্ট্রোল করা ট্রাই করব কিভাবে, এমপ্যাথির মাধ্যমে। তো আপনি যখন সহমর্মী হবেন, তখন আরেকজনের সাথে একটা চমৎকার রিলেশনশিপ বিল্ড আপ হবে, এবং এই রিলেশন যখন বিল্ড আপ হবে, তখন রেসপেক্ট থেকে আপনি তার জন্য এবং সে আপনার জন্য কিন্তু একই টিমে চমৎকার ভাবে কাজ করতে পারবে। সো এইটাই হলো পাঁচটা কি পয়েন্ট ড্যানিয়েল গোল্ডম্যানের। সো পরীক্ষার মধ্যে যেটা আসতে পারে, এইটা সম্পর্কে হয়তো একটা শর্ট নোট লেখা আসতে পারে, যা রাইট শর্ট নোট অন ইমোশনাল ইন্টেলিজেন্স। তো আপনারা যেটা করতে পারেন, এই পাঁচটা পয়েন্ট যেটা বললাম, সেই পাঁচটা পয়েন্ট লিখতে পারেন, এবং আমি যে কথাগুলো বললাম এইভাবে হয়তো আপনারা এক্সপ্লেন করে লিখতে পারেন। সো ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কারো কোনো সে আছে, কারো কোনো কোশ্চেন আছে, থাকলে করতে পারেন। আচ্ছা, আমরা তাহলে নেক্সট টপিকে চলে যাচ্ছি। আমরা দেখেন প্রজেক্ট ম্যানেজারের জন্য আরেকটা যেটা ইম্পর্টেন্ট পার্ট, সেটাকে আমরা বলতেছি ডিসিশন মেকিং। তো মোস্ট অফ দ্য কেসে আমরা যদি প্রজেক্ট ম্যানেজার অথবা যে কোনো ডিসিশন মেকিং পজিশন অথবা স্ট্র্যাটেজিক টিমে যারা কাজ করে, এই টিম লিডার যারা হয় অথবা টিম মেম্বার যারা আছে, তাদেরকে কিন্তু কন্টিনিউয়াস মেজর যে কাজগুলো করতে হয়, একটা হলো টিম ওয়ার্কে কাজ করতে হয়। টিম ওয়ার্কে যখন কাজ করতে হয়, তখন নিজেদের
দায়িত্বগুলা ঠিকঠাক ভাবে পালন করার জন্য সেলফ ম্যানেজমেন্ট স্কিলটা ভালো থাকতে হয় প্রত্যেকেরই। পাশাপাশি প্রবলেম সলভিং, প্রচুর পরিমাণে প্রবলেম ফেস করতে হয় এবং এই প্রবলেম সলভিং গুলা করতে হয়। ইমোশনালি ইন্টেলিজেন্স হলে টিম ওয়ার্কিংটা আরেকটু ভালো হয় এবং ফাইনালি ডিসিশন মেকিং এর জন্য আমাদের অনেক বেশি সহজ হয়। সো আমরা নর্মালি যখন কোনো ডিসিশন নেই, ধরে নেন আপনি আপনার ইউনিভার্সিটি সিলেক্ট করেছেন। সো সজীব দেবনাথ, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে সজীব পাচ্ছি। দেবনাথ, Yes, আচ্ছা sir. আচ্ছা, আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়েছেন ড্যাফোডিল ইউনিভার্সিটিতে। Yes, এটা sir. আপনার লাইফের ডিসিশন, আপনি নিয়েছেন না আপনার ফ্যামিলি নিয়েছে? স্যার, এটা অবশ্যই আমি নিয়েছি স্যার। আপনি নিয়েছেন। তো কিভাবে এই ডিসিশনটা নিলেন? কোন কোন ফ্যাক্টর কাজ করেছে এই ডিসিশনটা নেওয়ার জন্য? স্যার, ডিপার্টমেন্টের মানে ট্রিপল এর ম্যাথমেটিক্যাল টার্ম প্লাস এরকম সবকিছু স্যার, ম্যাথমেটিক্স ভালো লাগে। আর আচ্ছা, আমি একটু সহজ করে দিচ্ছি আপনাকে। আমি ধরে নিচ্ছি ফার্স্ট যেটা ডিসিশন নিতে হয়েছে আপনাকে, একটা হলো আপনাকে হয় ডিসিশন নিতে হয়েছে যে আমি কোন ইউনিভার্সিটিতে পড়বো, অথবা আরেকটা ডিসিশন নিতে হয়েছে আমি এই সাবজেক্টে পড়বো। কোনটা আগে ডিসিশন নিতেন? ফার্স্ট অফ অল স্যার, ভার্সিটি আসলে আমার ফ্যামিলির থেকে আর কি একটা চুজ করছিল মোটামুটি। এখানকার স্যার ফিস সবকিছু মিলায়ে আর কি এটা সুইটেবল ছিল। আর ডিপার্টমেন্ট অবশ্যই আমি চুজ করছি স্যার। আচ্ছা, এখন দেখেন এই যে একটা ডিসিশন নেওয়া যে আমি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়বো, তো এই ডিসিশনটা কিভাবে নিলেন, কেন নিলেন? এটার পিছনে কি কোনো লজিক ছিল, ব্যাখ্যা ছিল? ব্যাখ্যাটা তো ওরকমই স্যার, ওই যে ম্যাথমেটিক্যাল টার্মস ভালো লাগে তার জন্য। আর হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটে যেমন স্থির তড়িৎ চলতড়িৎ কিছু চ্যাপ্টার ছিল, ওইগুলো আর কি মোটামুটি ভালো লাগতো। এইসব এখান থেকে তৈরি হয়েছে। সো ইন দ্যাট সেন্স আপনার ভালো লাগার জায়গা থেকে আপনি এই ডিসিশনটা নিয়েছেন, তাই তো? আচ্ছা, এখন দেখেন ড্যাফোডিল ছাড়াও আরো অন্য ইউনিভার্সিটি ছিল, কেন যাননি ওখানে? স্যার, এখানে তো সব মানে কস্ট একটা ম্যাটার করে। কস্ট এখানে সুইটেবল ছিল। আমার 35% একটা ওয়েবার পাইছি স্যার রেজাল্টের উপর, প্রিভিয়াস রেজাল্টের উপরে। ওকে, এটা একটা বড় ম্যাটার ছিল। আচ্ছা, তার মানে দেখেন আমরা যে কোনো ডিসিশন নেওয়ার আগে আমরা কিছু টপিক অথবা কিছু অ্যাট্রিবিউটস নেই, যে অ্যাট্রিবিউটস গুলোর উপরে বেস করে আমরা ডিসিশন নেই, তাই না? তাই তো? Yes, ধরে sir. নেন আমরা একটা মোবাইল ফোন কিনবো। তো আপনি ধরে নেন সজীব যে আপনি একটা মোবাইল ফোন নিবেন। তো মোবাইল ফোন নেওয়ার আগে আপনাকে কি কি চুজ করতে হবে? আপনি কিসের উপর বেস করে মোবাইলটা নিবেন? একটা বাজেট তো স্যার ফিক্স থাকবে। তারপরে তার কিছু তার মানে বাজেট একটা পার্ট, বাজেট ধরছি, তারপরে কি আসতে পারে? ফিচার্স কোনগুলো আমার পারপাসের জন্য সুইটেবল হবে। যেমন হয়তো র্যাম আসতে পারে, তাই না? হ্যাঁ, আমি গেমিং করব নাকি নরমাল ডেইলি ইউজেসের জন্য কিনবো। এক্স্যাক্টলি, র্যাম আসতে পারে, রম আসতে পারে, তাই না? ইয়েস স্যার, ক্যামেরা আসতে পারে, অবশ্যই স্যার। আর কি আসতে পারে? ব্যাটারি লাইফ আসতে পারে, তাই না? এগুলো ধরে নিচ্ছে এই 4-5টা আইটেমই আছে। এই 5টার উপরে বেস করে আমরা ডিসিশন নিব যে একটা মোবাইল কোন মোবাইলটা কিনবো। তার মানে দেখেন আমরা আমাদের প্রত্যেকটা লাইফে যত ডিসিশন আসে, ডিসিশনের জন্য আমরা কি করি, কিছু ফিচার বের করি যে আসলে কি কি পয়েন্ট গুলা আমার জন্য জরুরি, সেই জরুরি জিনিসগুলো আমি খুঁজে বের করি। খুঁজে বের করে সেই ডিসিশন গুলো অথবা সেই পয়েন্ট গুলোর উপরে বেস করে কিন্তু আমি ডিসিশন নেওয়ার চেষ্টা করি যে কোনটা আমার জন্য ভালো হবে, কোনটা আমার জন্য খারাপ হবে। সিম্পল একটা মোবাইলের জন্য যদি চিন্তা করেন, ইভেন ধরেন আপনি যদি আপনি ধরেন একটা টি শার্ট কিনবেন অথবা একটা শার্ট কিনবেন, তো ধরেন একটা ব্র্যান্ডের শার্ট কিনবেন, কোন ব্র্যান্ড থেকে কিনবেন? তো এটার উপরে কিন্তু ডিপেন্ড করতেছে যে আপনি আসলে ডিসিশন নিচ্ছেন। তো আপনি প্রতিদিন প্রত্যেকটা সময় কিন্তু ডিসিশন নিচ্ছেন। তো ডিসিশনের উপর কিন্তু কিছু ফ্যাক্ট থাকে, যে ফ্যাক্ট গুলোর উপরে বেস করে আপনার ডিসিশনে, যেমন ধরেন যে আমরা আমরা একটা ডিসিশন নিব যে কি কি পয়েন্টের উপরে বেস করে আমি ডিসিশন গুলো নিতে চাই, সেই পয়েন্ট গুলো আমাকে ফাইন্ড আউট করতে হবে। যেমন আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, আপনার উদ্দেশ্য কি ছিল? যে একটা ইউনিভার্সিটিতে পড়বো যেখানে 35% একটা ওয়েবার পাওয়া যাবে। সেকেন্ড আরেকটা হলো যে আপনি যে পছন্দের সাবজেক্টটা চাচ্ছেন সেই সাবজেক্টটা ইউনিভার্সিটিতে আছে কিনা। তো শুধু ওয়েবার থাকলে কিন্তু আপনি এখানে ভর্তি হতেন না, কারণ আপনার এখানে সাবজেক্টটাও থাকতে হবে। সেই দুইটা পয়েন্ট আপনার ইউনিভার্সিটি চুজিং এর জন্য কাজে দিছে, হেল্প করছে। সেম একই ভাবে আমরা যখন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যাব, প্র্যাকটিক্যাল লাইফেও কিন্তু প্রত্যেকটা কাজের জন্য আমাকে এই পয়েন্টগুলো খুঁজে বের করতে হবে। এখন পয়েন্টগুলো খুঁজে বের করার পরে আমরা যেটা করব, ধরেন ফার্স্টে কি, আমাকে যে কোনো একটা ইস্যুতে ডিসিশন নিতে হবে। ধরে নিচ্ছে আমি একটা মোবাইল কিনবো। তো এখন আমি যদি মোবাইল কিনতে চাই, মোবাইল কিনতে যাওয়ার আগে প্রথমে আমাকে ফাইন্ড আউট করতে হবে যে একটা মোবাইলের জন্য আমার কাছে কি কি জিনিস প্রায়োরিটি সম্পন্ন।
ধরে নিচ্ছি আমার একটা ভালো একটা র্যামের একটা ফোন লাগবে, বা ধরে নিচ্ছি 8 জিবি রম লাগবে, 256 জিবি র্যাম লাগবে, 8 জিবি র্যাম লাগবে, 256 জিবি রম লাগবে। তারপর ধরে নিচ্ছি আমার স্ন্যাপড্রাগন 8 Gen 3 একটা প্রসেসর লাগবে, 100 মেগাপিক্সেলের একটা ক্যামেরা লাগবে, ব্র্যান্ডের ফোন নিতে হবে ডেফিনেটলি। তো এখন দেখেন আপনি এই জিনিসগুলো নিয়ে শুরু করলেন, স্টার্ট করার পরে আপনি দেখলেন যে আপনার যে ফিচার গুলো আছে, আপনার যে জরুরি দরকারগুলো আছে, সেই জরুরি দরকারগুলো বাজারে কোন কোন ব্র্যান্ডের আছে। So, আপনি হয়তো স্যামসাং পেলেন, আপনি হয়তো আইওএস এ তো পাবেন না, কারণ আইওএস এ তো স্ন্যাপড্রাগন নাই। সো আপনি ধরেন অ্যাপেল পেলেন, অ্যাপেল পাবেন না, আপনি তো স্যামসাং পেলেন, আপনি হয়তো শাওমি পেলেন, আপনি হয়তো অপ্পো পেলেন, ভিভো পেলেন, এরকম আরো অনেকগুলো ব্র্যান্ড পেলেন। এখন অনেকগুলো ব্র্যান্ড পাওয়ার পরে আপনি ফাইন্ড আউট করার চেষ্টা করলেন যে আসলে আপনার যে রিকোয়ারমেন্ট গুলো আছে, সেই রিকোয়ারমেন্ট গুলোর মধ্যে কোন জিনিসটার আপনার ওয়েট বেশি মানে হচ্ছে ওয়েটেজ কোনটার বেশি। ধরে নেন একটা বাজেট একটা ফ্যাক্ট, যে আপনি ধরে নিচ্ছেন এইসব ফ্যাসিলিটি আপনি ধরেন 40,000 এর বাজেটের মধ্যে চাচ্ছেন, এবং বাজেট হলো আপনার টোটাল 100%, যদি 5টা ফিচারের মধ্যে 50% ওয়েটেজ হলো বাজেটের মধ্যে, আর বাকি ধরেন বাকি 4টা ফিচারে হয়তো আপনি ধরেন 50% আছে, 12.5% করে হয়তো আপনি 12.5% ওয়েট আছে ক্যামেরাতে, 12.5% ওয়েট আছে হচ্ছে র্যামে, 12.5% ওয়েট আছে রমে, 12.5% ওয়েট আছে ক্যামেরাতে, আর 50% হলো ধরেন আপনার বাজেট। তো এখন দেখা গেল বাজারের মধ্যে দেখা গেল যে আপনি 4টা ব্র্যান্ড পেলেন, 4টা ব্র্যান্ডের মধ্যে থেকে আপনি দেখলেন যে আপনার বাজেট যেহেতু 50% ওয়েটেজ, তো আপনি বাজেট 50% ওয়েটেজ হিসাব করে দেখা গেল যে আপনি স্যামসাং এর একটা ফোন কিনতে যাচ্ছেন 40,000 টাকা, একই ফিচারে আপনি হয়তো শাওমি পেলেন 30,000 টাকা দিয়ে। তো এখন আপনি ডিসিশন নিবেন যে আপনার যেহেতু বাজেট কম, বাজেটের মধ্যে 50% ওয়েটেজ, আপনার বাজেট হলো 30,000 টাকা, বাট আপনার এই ফিচার গুলো লাগবে, ইন দ্যাট সেন্স আপনি কি করলেন, ওয়েটেজ দিলেন, যে আপনি এই 5টা ফিচারের মধ্যে ওয়েটেজ দিয়ে দেখলেন। ওয়েটেজ দেওয়ার পরে দেখা গেল যে আপনি আলটিমেটলি বাজেটটা যেহেতু মেজরিটি স্টেক হোল্ডার, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা আমাদের হয়তো শাওমি ফোনটা কিনে ফেললাম 30,000 টাকা দিয়ে, 40,000 টাকা দিয়ে স্যামসাং কিনলাম না, কারণ একই ফিচার সম্পর্ক ভ্যালু 10,000 টাকার মতো বেশি। সো এইভাবে কিন্তু আমরা আসলে আমাদের ডিসিশন গুলা নিয়ে থাকি। সো এই ক্ষেত্রে আমরা যদি একটু গ্রাফিক্যালি দেখাই জিনিসটা, যদি আমরা জিনিসটা এইভাবে দেখাই, ধরেন আমরা আমাদের লাইফে কোনো একটা প্রবলেম আসবে অথবা ডিসিশন মেকিং এর সিচুয়েশন আসবে, এই ডিসিশন যখন আসবে তখন আমরা কিছু ডিসিশন ক্রাইটেরিয়া ফিল আপ করবো, যেমন আমরা যেটা বলতেছিলাম র্যাম, আমরা যেটা বলতেছিলাম রম, অথবা বাকি যে ফিচার গুলোর কথা বললাম, করার পরে এটার মধ্যে একটা ওয়েট দিব আমরা। ওয়েট মানে কি, ধরে নিচ্ছি এটা হলো, এটাকে আমরা দিচ্ছি 12.5%, এটাকে দিচ্ছি আমরা 12.5%। সো এরপরে যেটা করলাম, আমরা ডেভেলপ অল্টারনেটিভ অপশন করলাম, যেমন এই ওয়েটেজ থাকবে এটাতে, এইগুলো আমার ডিসিশন ক্রাইটেরিয়া, এবং এটার উপরে আমি কি করলাম, স্যামসাং, আমি হয়তো শাওমি নিলাম, আমি হয়তো অপ্পো নিলাম, এই যে অল্টারনেটিভ গুলো আমি ডেভেলপ করলাম, করার পরে আমি এগুলাকে অ্যানালাইজ করে দেখলাম। অ্যানালাইজ করে দেখার পরে আমি ওয়েটেজের এগেনস্টে আমি অ্যানালাইজ করে দেখলাম যে আসলে কোনটা অবস্থা খারাপ, কোনটার মধ্যে ভালো আছে। ধরে নিয়ে দেখা গেল যে আমার হয়তো শাওমি টোটাল 80% মার্ক পেয়েছে, স্যামসাং হয়তো আমার দেখা গেল হয়তো 60% মার্ক পেয়েছে, অপ্পো হয়তো আমার দেখা গেল হয়তো 70% মার্ক পেয়েছে। তো ইন দ্যাট সেন্স আমার যেহেতু মার্ক ওয়েটেজের ভিত্তিতে সবচেয়ে বেশি শাওমি পেয়েছে, সো এটার উপর বেস করে আমি কি করলাম, এই একটা অল্টারনেটিভ, যে 4-5টা অপশন ছিল তার মধ্যে থেকে অপশনটা চুজ করলাম, করার পরে আমি কি করলাম, এই অপশনটা কিনে ফেলার পরে আমি তারপরে দেখবো যে আমার আসলে ডিসিশনটা যে নিয়েছি, ডিসিশনটা রাইট অর রং। যদি এই যে ডিসিশনটা নিলাম, এটাকে আমরা বলতেছি এভালুয়েট রেজাল্ট। অনেক সময় দেখা গেল, আমরা এখানে একটা মোবাইল ফোনের কথা বলছি, আমি হয়তো একটা মোবাইল কিনে ফেললেন, কেনার পর দেখা গেল হয়তো মোবাইলটা আপনি যা এক্সপেক্ট করছেন সেরকম নাই। প্র্যাকটিক্যাল লাইফে যখন ডিসিশন নেবেন, ডিসিশন নেওয়ার পরে এরকম এভালুয়েশন রেজাল্ট করতে হবে। বাট আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে আসবো, অনেক ছোট ছোট ডিসিশন নিতে হবে যেগুলোর ইম্প্যাক্ট অনেক বড়। সো আমাদের যদি ছোটখাটো অবস্থাতে এই ইম্প্যাক্ট অথবা রেজাল্ট গুলো আমরা করে ফেলতে পারি, দেখতে পারি, তখন কিন্তু দেখা যাবে আমাদের আমাদের বড় বড় যখন ডিসিশন নিব, সেই বড় ডিসিশন নেওয়ার সময় কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। সো এভালুয়েট রেজাল্ট, এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো আমরা আমাদের লাইফে যত ধরনের ডিসিশন গুলা নিব, ডিসিশন নেওয়ার জন্য আমরা যদি এই প্রসেসটা ফলো করি, তাহলে দেখা যাবে যে মোস্ট অফ দ্য কেসে আমাদের ডিসিশন কিন্তু 95% রাইট হওয়ার সম্ভাবনা থাকবে। সো এই যে 95% রাইট হওয়ার সম্ভাবনা থাকবে, আমরা
অ্যাজ এ লিডার অথবা অ্যাজ এ প্রফেশনাল অথবা অ্যাজ এ পার্সোনাল লাইফ যদি চিন্তা করি, যত বেশি ভালো ডিসিশন নিতে পারবো আমরা কিন্তু তত বেশি ইম্প্যাক্টফুল পার্সন হব। আর আমরা আমাদের লাইফে যত বেশি ভুল ডিসিশন নিব তত বেশি কিন্তু ডিসরেসপেক্টফুল অথবা কনফিডেন্সলেস পিপল হিসেবে পরিণত হবো। লোকজন আমাকে ট্রাস্ট কম করবে, হেল্পের জন্য কম আসবে, অথবা আমি লিডার হিসেবে গ্রো করবো কম। সো এই ধরনের আমরা যদি এটাকে আমরা বলি হচ্ছে ডাটা বেসড ডিসিশন মেকিং, এটাকে আমরা বলতেছি কি ডাটা বেসড ডিসিশন মেকিং। আপনি যখন এরকম ডাটা বেসড ডিসিশন নেবেন আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। ইন দ্যাট সেন্স আমরা যখন প্রফেশনাল লাইফে আপনি যখন এই ডিসিশনটা নিবেন, ডিসিশন নেওয়ার পরে দেখা গেল যে রেজাল্ট আপনি যেরকম চিন্তা করছেন ঘটনা ঘটছে তার উল্টা, কিন্তু আপনি যেহেতু আপনি একটা প্রসেস ফলো করছেন আপনাকে কিন্তু একটা অপশন থাকবে যে আসলে আপনি যে রেজাল্টটা ভুল করছেন আসলে কোন জায়গাটাতে ভুল হয়েছে, আপনি কি এই জায়গা থেকে কোনো মেইন কোনো ডিসিশন ক্রাইটেরিয়া মিস করছেন যেটা আপনার ইনক্লুড করা ছিল আপনি ইনক্লুড করেন নাই। এই ধরনের কেসে যদি হয় তাহলে দেখা গেল যে এইখান থেকে আপনি হয়তো কোনো এক্সপার্টের হেল্প নিতে পারেন, যে আমি তো আমার প্রসেসে আমার জ্ঞানে যতটুকু আছে সেটুকু আমি ফলো করছি কিন্তু তারপরেও তো আমার রেজাল্ট আসে নাই। ইন দ্যাট সেন্স আপনাকে কিন্তু এই প্রসেস থেকে কোনো এক্সপার্টের হেল্প নিতে হবে, কারণ আপনি তো সব জানেন না। সো এইভাবে আমরা যদি ডিসিশন গুলো নেই, হয়তো দেখেন আমাদের লাইফের ডিসিশনের ক্ষেত্রে আমরা হয়তো একবার ভুল করতে পারি, আমার লাইফের ক্ষেত্রে আমি অনেকবার ভুল করতে পারি, কেউ কিন্তু দায়ভার না, সম্পূর্ণ দায়ভার আমার। কিন্তু আমি যখন প্রফেশনাল লাইফে কাজ করব এখানে একটা কথা আছে যে আপনি একবার ভুল করতে পারবেন বাট একই ভুল দ্বিতীয়বার করতে পারবেন না। তো এটা কিন্তু সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো আমরা আমাদের এই জায়গায় যেটা আছে কোয়ালিটি অফ দ্য ম্যানেজারের মধ্যে এই 10টা পয়েন্ট পড়েছি। সো এই 10টা পয়েন্টের মধ্যে 2টা অথবা 3টা পরীক্ষায় আসতে পারে যে রাইট শর্ট নোট অন দিস টপিক। তো এইটার উপরে বেস করে আপনার প্রিপারেশন নেবেন, মুখস্থ করার কিছু নাই। আমি ক্লাসে যে কথাগুলো বলেছি সেই কথাগুলোই আপনারা সুন্দর মতো করে যদি বোঝাতে পারেন তাহলেই হবে, ঠিক আছে? তো আমাদের আজকের এই পর্যন্ত ক্লাস নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আদারওয়াইজ আমরা আমাদের L2 লেকচারটা শুরু করব। যারা পরে এসেছেন প্রত্যেকেই চ্যাট বক্সে আপনাদের আইডি নাম্বারটা লিখেন, ঠিক আছে? যারা পরে এসেছেন প্রত্যেকেই চ্যাট বক্সে আইডি নাম্বারটা লিখেন। সো আমরা আমাদের L1 কোর্সটার উপরে নেক্সট যেদিন ক্লাস হবে সেদিন আমাদের পরীক্ষা হবে। সো সবাই প্রত্যেকে প্রিপারেশন রাখবেন। আমি মোটামুটি ক্লাসে যেগুলো বলেছি সেগুলোর উপরেই আপনাদের ক্লাস টেস্টটা হবে। ছোট ছোট দুটো শর্ট কোশ্চেন দিব, সেই কোশ্চেন গুলোর উপরে আপনাদের এক্সাম হবে। আচ্ছা, সো আমাদের L2 লেকচারে আমাদের যেটা আছে, আমাদের L2 লেকচারে আমাদের মেইন এজেন্ডা, আমাদের এখানে 2টা পার্ট আছে L2 লেকচারে। পার্ট এ তে আছে হলো যে আমরা প্রজেক্টটার ফিজিবিলিটি স্টাডি কিভাবে করব। ধরেন আমি একটা প্রজেক্ট করছি, সেই প্রজেক্টটা ফিজিবল স্টাডিটা অথবা ফিজিবল কিনা সেই ফিজিবিলিটি স্টাডি কিভাবে করব। এবং পার্ট বি তে আরেকটা আছে, সেটাকে আমরা বলছি কস্ট এন্ড বাজেট ম্যানেজমেন্ট। আমরা যে আমাদের প্রজেক্টের কস্টিং এবং বাজেটটা করব সেই বাজেট ম্যানেজমেন্ট নিয়ে আমরা আমাদের এই পার্ট এ পার্ট বি এই 2টা পার্ট নিয়ে আমরা আমাদের আজকে ক্লাসটা করব L2। সো অ্যাজ ইট ইজ আমাদের রেফারেন্স হিসেবে থাকবো PMBOK এর 6 এডিশন গাইডটা। সো পার্ট এ তে আমাদের প্রজেক্ট যে অ্যাপ্রাইজাল অথবা ফিজিবিলিটি স্টাডি যেটা আছে সেইখানে আমরা আসলে প্রজেক্ট অ্যাপ্রাইজাল এবং ফিজিবিলিটি স্টাডি নিয়ে আলোচনা করব। তো প্রজেক্ট আসলে আমরা যখন একটা প্রজেক্ট করব আসলে প্রজেক্টটা কি ধরনের প্রজেক্ট করবো। ধরেন আপনি একটা ইন্ডাস্ট্রি করতে চান অথবা আপনি হয়তো একটা টেলিভিশন ফ্যাক্টরি দিতে চান। তো এখন একটা টেলিভিশন ফ্যাক্টরি দিতে চান, তো এখন আপনার মন চাইলো, আপনার কাছে অনেকগুলো টাকা আছে, টাকাগুলো দিয়ে আপনি কি করলেন একটা ইন্ডাস্ট্রি করে ফেললেন। ইন্ডাস্ট্রি করার পরে এখন আপনি আপনার ফ্যাক্টরিতে প্রচুর প্রোডাকশন করতেছেন কিন্তু আপনার মার্কেটে বিক্রি হচ্ছে না।
তো এখন যদি মার্কেটে বিক্রি না হয়, আপনি যে টাকাগুলো খরচ করে ইন্ডাস্ট্রিটা অথবা ফ্যাক্টরিটা বানিয়েছেন সেটা কিন্তু কোনো উপকারে আসবে না, আপনার টাকাগুলো কিন্তু ওখানে আটকে থাকবে। সো প্রজেক্ট অথবা যে কোনো ইনভেস্টমেন্টের আগে আপনাকে ফাইন্ড আউট করে নিতে হবে যে আপনি যে টাকাটা খরচ করছেন সেই টাকাটা যাতে ব্যাক পেতে পারেন। প্রজেক্টের ফিজিবিলিটি হলো এটাই যে আপনি যে টাকা খরচ করে কোনো একটা ইন্ডাস্ট্রি দিচ্ছেন, কোনো একটা রাস্তাঘাট বানাচ্ছেন অথবা কোনো একটা সার্ভিস অথবা একটা হসপিটাল বানাচ্ছেন, সেই টাকাটা খরচ করছেন, সেই টাকাটা যাতে আপনার যে ইনভেস্টমেন্টটা আছে সেই ইনভেস্টমেন্টটা যাতে সিকিউর থাকে, যে একটা নির্দিষ্ট টাইম পর আপনি যাতে এই টাকাটা আবার ফেরত পান এবং সেখান থেকে যাতে একটা প্রফিটেবিলিটি এনশিওর হয়। সো এটাকে আমরা বলতেছি প্রজেক্ট অ্যাপ্রাইজাল অথবা প্রজেক্ট ফিজিবিলিটি স্টাডি। তার মানে কি বললাম, আপনি যখন কোন একটা প্রজেক্ট করবেন, সো প্রজেক্টের জন্য কি লাগে, যে কোনো একটা স্কোপ লাগে, একটা বাজেট লাগে, একটা টাইম লাগে। তো আপনি যখন এই যে বাজেটটা খরচ করলেন, টাকাটা খরচ করলেন, সেই টাকাটা খরচ করার পরে এই টাকাটা আবার ফেরত আসতেছে কিনা সেইটাকেই আমরা ফিজিবিলিটি অ্যানালাইসিস অথবা অ্যাপ্রাইজালের জন্য বলে থাকি। সো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা ফিজিবিলিটি অ্যানালাইসিস করি। যেমন ধরেন যে আপনি কোন একটা প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করতে চান, ধরেন আপনি একটা ফ্যাক্টরি দিবেন, ফ্যাক্টরির কি কাজ, আপনি বাংলাদেশে একটা ফ্যাক্টরি দিতে চান, রকেট বানাতে চান। তো দেখা গেল যে বাংলাদেশে আপনি একটা ফ্যাক্টরি দিবেন, রকেট বানাতে চান, কিন্তু এটা আপনি বেচবেন কোথায়, আপনার কাছ থেকে কে কিনবে? তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট আমাদের। কিন্তু দেখেন, প্রথমে আমি যখন কোন একটা ইন্ডাস্ট্রি দিব, দুইটা পার্ট আমি চিন্তা করব। একটা হলো ইন্ডাস্ট্রি যখন দিবেন, ইন্ডাস্ট্রি দেওয়ার আগে আপনার মাথায় রাখতে হবে যে আমি এই ইন্ডাস্ট্রি থেকে যেটা বানাবো, প্রোডাক্ট যে জিনিস বানাতে চাই, সেটা আসলে কার কাছে বিক্রি করব, সেটার আসলে মার্কেট আছে কিনা। যেমন ধরেন আমরা যদি একটা সহজ হিসাব করি, বাংলাদেশে এখন আমরা রাস্তাঘাটে যদি বের হই, রাস্তাঘাটে বের হলে সবার আগে ঘর থেকে বের হলেই দেখতে পারি রাস্তায় টেসলা ঘুরতেছে, বাংলার টেসলা। তো এই যে টেসলা গাড়ি যেগুলো আছে, তার টেসলা গাড়ি আপনি যেখানেই যান, সারা বাংলাদেশের যেখানেই যান, সব জায়গায় গেলে টেসলা মার্কেটে টেসলা পাবেন আপনি। এখন দেখেন, আপনি যদি চিন্তা করেন, কোন একটা ইন্ডাস্ট্রি যদি চিন্তা করে যে এই টেসলা গাড়িটা তারা বানাতে চায়, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এটা একটা মার্কেট আছে, বাংলাদেশে কিন্তু একটা খুব সহজে একটা মার্কেট আছে। সো ইন দ্যাট সেন্স ফার্স্টে চিন্তা করতে হবে, ধরে নেন সারা বাংলাদেশে প্রায় 50 লাখের মতো এরকম টেসলা আছে। তো 50 লাখের মতো টেসলা যদি থাকে এক একটা, তাহলে দেখেন 50 লাখের মতো টেসলা আছে, এখানেই কিন্তু আপনার মার্কেট ফিজিবিলিটি শেষ না। মার্কেট ফিজিবিলিটির একটা ইম্পর্টেন্ট পার্ট হলো যে আসলে আপনি যে 50 লাখের মার্কেট বলতেছেন, এটা কিন্তু অলরেডি কেউ না কেউ সাপ্লাই করেছে। তো আপনি যখন মার্কেটে ঢুকবেন, এই মার্কেটে ঢোকার পরে আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যে এই যে মার্কেটে আমি ঢুকলাম, এই মার্কেটে অলরেডি 50 লাখের একটা সাপ্লাই আছে। তো আমি যখন ঢুকবো, দুইটা ঘটনা ঘটবে, একটা হলো আমি আরেকজনের মার্কেটটা শেয়ারটা নিব, অথবা আমি নতুন মার্কেট ক্রিয়েট করবো। দুইটা ঘটনা ঘটতে পারে। সো দুইটা ঘটনা ঘটতে পারে, ধরে নিচ্ছি আপনি নতুন মার্কেট যেটা ক্রিয়েট হবে, যেহেতু একটা মার্কেট আছে, মার্কেটে কিন্তু গ্রোথ থাকে, যে কোনো প্রোডাক্টের যদি মার্কেটে গ্রোথ থাকে সেটাতেই আপনি ইনভেস্টমেন্ট করবেন। যেমন হচ্ছে আপনার মার্কেট যদি দেখেন যে প্রতি বছর 5% অথবা 10% করে বাড়তেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফিজিবিলিটি দিয়ে যেতে পারেন যে না, আপনার এইটা মার্কেটে ডিমান্ড আছে, ডিমান্ড ইনক্রিজিং। আবার যদি দেখেন যে এই প্রোডাক্টটা প্রতি বছর মার্কেটে 10 থেকে 15% ডি গ্রোথ আছে, তাহলে মার্কেট থেকে লোকজন কেনা কমিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওইটা কিন্তু মার্কেট ফিজিবিলিটির মধ্যে নেগেটিভ হয়ে যাবে। সো ইন দ্যাট সেন্স আমরা যেটা কথাগুলো বললাম যে মার্কেট ফিজিবিলিটি যখন আমরা আলোচনা করব, মার্কেট ফিজিবিলিটি আলোচনা করলে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাকে ভায়াবল হতে হবে এবং মার্কেটে কি করতে হবে, একটা গ্রোথ থাকতে হবে। তো মার্কেটে যখন আমি একটা গ্রোথের কথা চিন্তা করব, সেই গ্রোথটা থাকতে হবে। ধরেন এক্সিস্টিং মার্কেট, ধরেন আপনার পার মান্থ 1 লক্ষ ইউনিট আছে। সো এই 1 লক্ষ ইউনিট থেকে ধরেন আপনার প্রতি বছর মার্কেটে 10% একটা গ্রোথ আছে, সেই গ্রোথের হিসাবটা কিন্তু আপনাকে বের করতে হবে এবং এটা মার্কেট স্টাডি করতে হয় আপনাকে একটা, যে এটাকে আমরা বলতেছি মার্কেট স্টাডি। সো এই যে মার্কেট স্টাডি যে পার্টটা আছে, সেই মার্কেট স্টাডি থেকে আপনি বের করে ফেলবেন যে কতটুকু গ্রোথ আছে। তারপর আপনি মার্কেট ফিজিবিলিটি দেখবেন যে এইখানে যেহেতু 10% গ্রোথ আছে, সেই গ্রোথ থেকে আমি কিছু অংশ নিতে চাই, পাশাপাশি এক্সিস্টিং যে মার্কেট শেয়ার আছে এইখান থেকে আমি আরেকজনের শেয়ার দখল করতে চাই। তো এখন দেখেন, এই যে আরেকজনের শেয়ার দখল করবেন, আপনি মার্কেটে গেলেন আর আপনার প্রোডাক্ট সবাই কিনে ফেলবে, জিনিসটা কি এতই সহজ? সো আপনি আসলে আপনাকে ফাইন্ড আউট করতে হবে এই যে 1 লক্ষ ইউনিট মার্কেটে যে বিক্রি করতেছে, এই বিক্রি করার পেছনে মেইন উদ্দেশ্যটা কি, তার স্ট্রং পয়েন্ট কি, কারা মার্কেটে বড় কম্পিটিটর আছে, বড় সাপ্লায়ার কারা আছে, তাদেরকে ফাইন্ড আউট করেন।
এটা কিন্তু আপনার প্রজেক্ট ফিজিবিলিটি স্টাডির মধ্যে আসে, যে আপনার যে সাপ্লায়ার যারা আছে মার্কেটে কয়জন সাপ্লায়ার, ধরে নিচ্ছি আমি 1 লক্ষ 10 জন সাপ্লাই দেয়, এই 10 জন সাপ্লাইয়ের মধ্যে 3 জন হচ্ছে বিগ জায়ান্ট এবং 3 জন একাই কি করে 80,000 সাপ্লাই দেয়, আর বাকি আর 7টা কোম্পানি মিলে 20,000 সাপ্লাই দেয়। সো এখন আপনি টার্গেট নিবেন এই যে 20% যে সাপ্লাই দিচ্ছে, আপনাকে কিন্তু প্রথমেই এই যদি জায়ান্টের দিকে যান আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। সো আপনার টার্গেট কাস্টমার থাকবে হলো এই যে 7 জনে মিলে 20,000 টাকা দিচ্ছে, তাদের উইক পয়েন্ট গুলা খুঁজে বের করা, তাদের উইক পয়েন্ট গুলা খুঁজে বের করা, যে তাদের আসলে উইক পয়েন্ট গুলা কি, এবং আপনি যদি এই উইক পয়েন্ট গুলাকে আপনার স্ট্রেংথে বানাতে পারেন, আপনি যদি আপনার স্ট্রেংথ বানাতে পারেন উইক পয়েন্ট গুলাকে, তাহলে দেখা যাবে যে এই উইক পয়েন্ট গুলাকে আপনি স্ট্রেংথ বানাতে পেলে আপনি কিন্তু খুব ইজিলি এই 20% মার্কেট দখল করে নিতে পারবেন। এটাই কিন্তু আপনার মার্কেট ফিজিবিলিটির মধ্যে আসবে, যে আমি 10% যে গ্রোথ আছে সেই গ্রোথ থেকে আমি কিছু অংশ নিতে চাই, 2% নিতে চাই, এবং বাকি এইখানে যারা আছে তাদের ওখান থেকে আমি আরো এদের এখান থেকে প্রায় হয়তো 50% আমি দখল করতে চাই। কারণ কি, এদের উইক পয়েন্ট যেটা আছে এই এই জায়গা থেকে আমার স্ট্রং পয়েন্ট, স্ট্রং পয়েন্ট কি, ওর হয়তো কোয়ালিটি ভালো না, আপনি কোয়ালিটি দিচ্ছেন, ওর হয়তো প্রাইস যে লেভেল আছে আপনি তার চাইতে কম প্রাইসে দিচ্ছেন, ওর হয়তো সার্ভিস লেভেল ভালো না, আপনার সার্ভিস লেভেল ভালো। সো এই পয়েন্ট গুলা মার্কেট ফিজিবিলিটি পার্টে কিন্তু চলে আসে। সো এই যে মার্কেট ফিজিবিলিটি পার্ট যেটা বলছি আমরা, মার্কেট ফিজিবিলিটি পার্টে এই পার্ট গুলা কিন্তু যখন চলে আসবে তখন কিন্তু আপনি দেখাতে পারবেন যে না আসলে প্রোডাক্টটা মার্কেটে ফিজিবল, এবং তখন আমরা কেটে বলি প্রোডাক্টটা মার্কেটের জন্য ভাইলেবল। ঠিক আছে। সো এখন আরেকটা জিনিস যেটা বলবো, ধরে নিচ্ছি আমরা টেসলা গাড়ি বানাতে চাই, এখন আমরা চিন্তা করছি মার্কেট ফিজিবিলিটি আমার ঠিক আছে, মার্কেট ফিজিবিলিটি আমার ভায়াবল, এতেই কি শেষ? শেষ না কিন্তু। এরপরে আমাকে যেটা করতে হবে, আমাকে আমার টেকনিক্যাল ফিজিবিলিটি গুলো বানাতে হবে। টেকনিক্যাল ফিজিবিলিটি কি জিনিস দেখেন, এখন দেখেন আপনি কি করতে চান, যে আমাদের এই টেসলা যদি আমি বলি, একটা টেসলা, এই টেসলা যদি আপনি একটা বানাতে চান, টেসলা বানাতে চাইলে ধরে নিচ্ছি আমার এইটার জন্য হাইটেক একটা মেশিন লাগবে, হাইটেক মেশিন লাগবে, যে মেশিনের প্রোডাকশন ক্যাপাসিটি হলো 1 লাখ, 1 লাখ পার মান্থ। এখন দেখেন আপনার মার্কেট সাইজ হচ্ছে 1 লাখ। ইন দ্যাট সেন্স আপনি যদি এই প্রোডাক্টটা, এই মেশিনটা যদি নিয়ে আসতে চান, হাই টেকনোলজির একটা মেশিন এই টেসলা বানানোর জন্য, আপনার মান্থলি ক্যাপাসিটি হবে 1 লাখ, কিন্তু আপনার টোটাল মার্কেটই আছে 1 লাখ। আপনি 1 লাখের মার্কেট ক্যাপাসিটি যদি এই টেকনোলজিটা নিয়ে আসেন, এই টেকনোলজি নিয়ে আসলে দেখা গেল যে আপনি তো আসলে এই এত হাই ক্যাপাসিটি অথবা হাই টেকনোলজির মেশিনের প্রয়োজন নাই আপনার। কারণ কি, আপনি পুরো মার্কেটের সমান যদি একটা মেশিন নিয়ে আসেন, আপনি খুবই হাইটেক নিয়ে আসলেন, কিন্তু আপনি তো আন্ডার ক্যাপাসিটিতে চলবে। তো এখন আপনি যখন বসে থাকবেন, ধরেন আপনার মাসে 30 দিন চললে আপনি হয়তো 1 লক্ষ প্রোডাকশন দিতে পারবেন, কিন্তু আপনি মার্কেটে বিক্রি করার ক্যাপাবিলিটি আছে ধরেন 20,000। তাহলে দেখেন আপনি কিন্তু অনলি মাসে, আপনি যদি 30 দিনে প্রতিদিনে যদি 30 দিনে যদি 1 লক্ষ ইউনিট বিক্রি করতে পারেন, তাহলে যেটা হবে আপনি 7 দিনে বিক্রি করতেছেন, হয়তো ওই অ্যামাউন্ট বিক্রি করে ফেলেন, বাকি 23 দিন কিন্তু আপনার আইডল বসে থাকবে। আপনি যখন ম্যান পাওয়ার নিবেন, ম্যান পাওয়ার কি 7 দিনের জন্য কোনো ম্যান পাওয়ার পাবেন? পাবেন না। তো ইন দ্যাট সেন্স আপনি এমন কোনো হাই টেকনোলজি জিনিস নিয়ে আসবেন না যে জিনিসটা আমাদের কারেন্ট পার্সপেক্টিভের ক্ষেত্রে ফিজিবল না। তো ইন দ্যাট সেন্স টেকনিক্যাল ফিজিবিলিটি হইতে হবে এমন পার্ট যে আপনি হয়তো 20,000 এর জন্য আপনার যেটা দরকার, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? না স্যার, ক্লোজ হয়ে গেছে। না স্যার, এখন আর দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে না, তাই না? স্ক্রিনটা না দেখা গেলে সাথে সাথে আমাকে রেজ করবেন, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ
স্যার আপনার সাউন্ড নেই স্যার। আমরা যদি চিন্তা করি যে আমরা একটা 100% হালাল সোপ বানাতে চাই, তো এখন এই 100% সোপ যদি আমি বানাতে চাই, এখন এইটার জন্য রাইট টেকনোলজি কিন্তু এখনো আমাদের এখানে নাই। 100% হালাল সোপ কিন্তু করা ডিফিকাল্ট, এবং যদি করতেও চাই এটার জন্য যে কস্টিংটা আসবে সেই কস্টিংটা কিন্তু অনেক হাই হবে। সো ইন দ্যাট সেন্স আমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে আমি যে টেকনোলজিটা নিয়ে আসবো সেই টেকনোলজিটা কিনা রাইট কিনা। এখন দেখেন আরেকটা পার্ট চিন্তা করি, ধরেন আপনি বাংলাদেশে একটা মোবাইলের অ্যাসেম্বলি প্ল্যান স্টার্ট করতে চান, বাংলাদেশে একটা মোবাইলের অ্যাসেম্বলি প্ল্যান করতে চান। তো এই অ্যাসেম্বলি প্ল্যান যখন করতে চান, করতে যাওয়ার পরে আপনি স্টার্ট করলেন গুগলের 11, অ্যান্ড্রয়েড 11 দিয়ে আপনি একটা গুগলের মোবাইল ফোন বের করলেন। তো এখন আপনার টাইম হচ্ছে অ্যান্ড্রয়েড 14 অথবা অ্যান্ড্রয়েড 15। এখন এই সময়ে এসে আপনি যদি ব্যাকডেটেড একটা টেকনোলজি নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট মার্কেটে চলবে না। সো ইন দ্যাট সেন্স এটা কিন্তু আপনার জন্য টেকনিক্যালি ফিজিবল না। সো এখন দেখেন আবার আরেকটা পার্ট যদি আমরা চিন্তা করি, এখন টেকনিক্যাল ফিজিবিলিটি মানে হচ্ছে আপনি রাইট টাইমে রাইট ইউজিংটা করবেন, আপনার এই মোমেন্টে যুগের সাথে তাল মিলিয়ে। ধরেন এখন আমরা এই মোমেন্টে কি করতেছি, আমরা গুগল মিটে আলোচনা করতেছি, গুগল মিটে ক্লাস নিচ্ছি। তো এখন যদি মনে হইতো যে না আমরা আসলে গুগল মিটে ক্লাস নিতে পারছি না, তাহলে কিন্তু আমাদের যে দুইটা মেকআপ ক্লাস ছিল, মেকআপ ক্লাস নেওয়াটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যেত। সো গুগল মিট থাকার জন্য আমার জন্য কি হয়েছে, সহজ হয়েছে। সো এটা কিন্তু টেকনিক্যালি ফিজিবল হয়েছে। সো ইন দ্যাট সেন্স আমাদের কিন্তু টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে প্রত্যেকটা পয়েন্টে আমাদের ফাইন্ড আউট করতে হবে যে আসলে জিনিসগুলা ফিজিবল কিনা। সো এখন দেখেন এই যে টেকনোলজি ফিজিবল কিভাবে, ধরে নেন আমাদের দেশে আমি মেট্রো রেল করতে চাই, আমাদের দেশে আমি মেট্রো রেল করতে চাই। সো এখন মেট্রো রেল যদি করতে চাই, আমি করতে চাই কি 500 কিলোমিটার পার আওয়ারে মেট্রো রেল করতে চাই। 500 কিলোমিটার পার আওয়ারে মেট্রো রেল সারা পৃথিবীতে কোথাও আছে? মোহাম্মদ মারুফ হাসান আছেন আপনি? জি স্যার আছি। মোহাম্মদ মারুফ হাসান, আমি 500 কিলোমিটার পার আওয়ারের একটা মেট্রো রেল করতে চাই বাংলাদেশে, এটা কি টেকনিক্যালি ফিজিবল? না স্যার। কারণ কি এখন পর্যন্ত কি 500 কিলোমিটার পার আওয়ারে মেট্রো রেল আছে? না স্যার। আচ্ছা, রাইট দিস মোমেন্ট আমার জন্য এটা টেকনিক্যালি ফিজিবল না। সো ইন দ্যাট সেন্স এরকম কিছু করা যাবে না যেটা আমার জন্য টেকনিক্যালি ফিজিবল না। বাট এমনও কিছু করা যাবে না যে আমি এখনো যুগের সাথে তাল মিলিয়ে 50 কিলোমিটার পার আওয়ারের একটা মেট্রো রেল ডিজাইন করলাম। সো আপনি যদি 50 কিলোমিটার পার আওয়ারের ডিজাইনের একটা মেট্রো রেল করেন সেটাও কিন্তু টেকনিক্যালি ফিজিবল না। ঠিক আছে? সো এখন এরপরে যদি আমরা চিন্তা করি যে আরেকটা ফিজিবিলিটি আছে, ম্যানেজারিয়াল ফিজিবিলিটি। সো ম্যানেজারিয়াল ফিজিবিলিটির কথা যদি আমরা চিন্তা করি, এইটা আবার কি জিনিস? সো ম্যানেজারিয়াল ফিজিবিলিটি মানে হলো ধরেন আপনি একটা প্রজেক্ট করলেন, মার্কেট আছে, মার্কেটের জন্য যে রাইট টেকনোলজি যেটা আছে সেই টেকনোলজিটা আপনি ইউজ করছেন। তো এই টেকনোলজিটা যখন আপনি ইউজ করলেন, ইউজ করানোর জন্য এই টেকনোলজি চালানোর জন্য তো ম্যান পাওয়ার লাগবে, তাই না? তাই না? আপনার মার্কেট আছে কোন একটা প্রোডাক্টের, আপনার রাইট টেকনোলজিও আছে, কিন্তু যে টেকনোলজি দিয়ে আপনি নিয়ে আসলেন এই টেকনোলজি বাংলাদেশে আসলে প্রচলিত কিনা। আপনি হয়তো টেকনিক্যাল ফিজিবিলিটি অ্যানালাইসিস করলেন যে না সারা পৃথিবীর কোথাও না কোথাও এটা আছে, আপনি বাংলাদেশে নিয়ে আসলেন, কিন্তু এটা চালাবে কে? এই চালানোর জন্য যথেষ্ট ম্যান পাওয়ার আছে কিনা। তো সেটাকে আমরা বলতেছি ম্যানেজারিয়াল ফিজিবিলিটি, যে আসলে আপনি যে জিনিসটা আনতে যাচ্ছেন সেই জিনিসটা আসলে দক্ষ জনবল আছে কিনা, স্কিল ম্যান পাওয়ার আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে প্ল্যান করতে হবে যে আসলে ট্রেনিং দিলে এই ঘটনাটা মেকআপ করা যাবে কিনা। আপনি কি যদি ট্রেনিং দেন, ট্রেনিং দিয়ে এই ম্যানেজারিয়াল ফিজিবিলিটি বানাতে পারবেন কিনা। যদি বানাতে হয় সেটাও কিন্তু আপনার প্রজেক্টের মধ্যে লিখে দিতে হবে যে আমার আসলে এই ফিজিবিলিটিটা দরকার, অথবা এই ট্রেনিং স্কিলটা দিতে হবে 3 মাসের ট্রেনিং অথবা 6 মাসের ট্রেনিং অথবা 1 বছরের ট্রেনিং দিয়ে আমি কি করব, এই ম্যানেজারিয়াল ফিজিবিলিটিটা ফাইন্ড আউট করতে পারবো। সো ইন দ্যাট সেন্স এটাকে আমরা বলতেছি ম্যানেজারিয়াল ফিজিবল, যে মার্কেট আছে, টেকনিক্যাল আছে, বাট এই টেকনোলজিটা হ্যান্ডেল করার মতো ম্যান পাওয়ার আছে কিনা, নাকি আমাকে বাইরে থেকে আউটসোর্স করতে হবে। যেমন ধরেন আমি বাংলাদেশে মেট্রো রেল বানাচ্ছি, মেট্রো রেলের জাপানি হেল্পে আমরা মেট্রো রেলটা বানাচ্ছি। তো এখন এই যে জাপানি হেল্পে যে আমরা মেট্রো রেলটা বানাচ্ছি, জাপানি লোকজন যদি চলে যায়, আমরা কি আসলে ক্যাপাবল এই জিনিসটা হ্যান্ডেল করার জন্য, মেইনটেনেন্স করার জন্য, অথবা টোটাল সাবস্টেশন ডিজাইন করার জন্য, মেট্রো রেলের যে সাবস্টেশন অথবা উপরে যে গ্রিড লাইন যে ডিজাইন গুলো আছে সেই পার্ট গুলো করার জন্য কি আমরা আসলে তৈরি হয়েছি কিনা, সেটাকে বলতেছে ম্যানেজারিয়াল ফিজিবিলিটি। ইম্পর্টেন্ট পার্ট হলো ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি। এই ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটির মধ্যে আমরা আজকে একটু ডিটেইলসে ঢুকবো।
এটা নিয়ে আমরা একটু আলোচনা পরে করছি, যে আপনি কোনো একটা প্রজেক্টে ধরেন 100 টাকা খরচ করলেন। তো 100 টাকা খরচ করার পরে আপনাকে দেখতে হবে যে আপনি 100 টাকা রিটার্ন ব্যাক পাচ্ছেন কিনা। 100 টাকা রিটার্ন ব্যাক করার পাশাপাশি আপনি এখান থেকে কোনো প্রফিট জেনারেট করতেছেন কিনা। প্রফিট মানে কি, যে আপনি 100 টাকা ইনভেস্ট করলেন কোনো একটা বিজনেসে অথবা কোনো একটা প্রজেক্টে, এই 100 টাকা যেটা খরচ করছেন, সেই খরচ করার পরে এই 100 টাকা উঠতে আসলে কতদিন সময় লাগতেছে, 100 টাকা উঠতে আমার আসলে কতদিন সময় লাগতেছে এটা ফাইন্ড আউট করতে হবে, এবং কতদিন পর থেকে আমি আমার প্রফিটের মুখটা দেখব। তো এই হিসাবগুলো এবং প্রফিটের যে মুখটা দেখবো, সেই প্রফিটটা আসলে যে টাকা ইনভেস্ট করতেছি সেটা হলো কত পার্সেন্ট আপনার প্রফিট আসতেছে। ধরেন আমরা একটা স্ট্যান্ডার্ড ধরি যে আপনার যদি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি দেন, মিনিমাম 25% প্রফিটে আপনাকে ফ্যাক্টরিটা চালাতে হয়, আদারওয়াইজ ফ্যাক্টরিটা ফিজিবল হয় না। সো 25% কস্টে যদি আপনি প্রফিটেবল না হয় 25%, সেক্ষেত্রে আপনার ফ্যাক্টরি অথবা ইন্ডাস্ট্রি কিন্তু ফিজিবল হয় না। কিন্তু আপনি যদি সার্ভিস ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেন, সার্ভিস ইন্ডাস্ট্রি কিন্তু এত লাগে না, এরা হয়তো 10 to 12% ইনভেস্টে 10 থেকে 12% রিটার্ন হলে এরা কিন্তু খুব ভালো প্রফিটেবল পর্যায়ে চলে আসে, কারণ ইনভেস্টমেন্ট খুব বেশি না। সো এটাকে আমরা বলতেছি ফিনান্সিয়াল ফিজিবিলিটি, এটা আমরা একটু ডিটেইলসে দেখবো। এর বাইরে আসতেছে ইকোনমিক ফিজিবিলিটি। সো ফাইন্যান্সিয়াল এবং ইকোনমিক দুইটা কিন্তু প্রায় কাছাকাছি। যেমন ধরেন ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি গুলো আমরা নর্মালি ধরি হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের ক্ষেত্রে, যেগুলো সরকারি না। আর ইকোনমিক ফিজিবিলিটি গুলা গভর্নমেন্ট, মোস্টলি গভর্নমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়। যেমন ধরেন আমরা যদি হিসাব করি যে আমরা একটা মেট্রো রেল করব, আমরা একটা মেট্রো রেল করতে চাই। সো আমরা যদি একটা মেট্রো রেল করতে চাই, সেই ক্ষেত্রে আমার দরকার ধরেন 10,000 কোটি টাকা। সো এখন 10,000 কোটি টাকা আমি হিসাব করে দেখলাম যে প্রতি মাসে আমার যদি 4 কোটি টাকা প্রফিট হয়, 4 কোটি টাকা যদি আমার প্রতি মাসে প্রফিট হয়, তাহলে এই 10,000 কোটি টাকা উঠতে কত লাগবে? এক বছরে হয়তো ধরে নিচ্ছি 50 কোটি টাকা প্রফিট, তাহলে 10,000 কোটি টাকা কত বছর লাগবে? অলমোস্ট 200 বছর, তাই না? এখন এই 200 বছর কিন্তু আপনি কাগজে কলমে হিসাব করে নিলেন, এটা হলো ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি। তার মানে ফাইন্যান্সিয়ালি এটা কিন্তু ফিজিবল না, যে আপনি 4 কোটি টাকা করে ইনকাম করবেন, বছরে 50 কোটি টাকা আসবে এবং 200 বছর লাগবে আপনার মেট্রো রেলের খরচটা উঠে আসতে। এটা ফাইন্যান্সিয়ালি ফিজিবল না, কিন্তু এটা কিন্তু ইকোনমিক্যালি ফিজিবল। কোন ভাবে ফিজিবল দেখেন, আপনি চিন্তা করে দেখলেন ঢাকা শহরে আগে 1 কিলোমিটার যেতে লাগতো হচ্ছে ধরেন 2 ঘন্টার মতো, 2 আওয়ার্স। এখন আপনি 1 কিলোমিটার যাওয়ার জন্য আপনি হয়তো জাস্ট অনলি 1 কিলোমিটারকে আপনি হয়তো 5 মিনিটস এর মধ্যে নিয়ে আসছেন মেট্রো রেল দিয়ে। তার মানে দেখেন আমরা অনেক সময় দেখি যে পার আওয়ারে আমাদের যানজটে হয়তো 1 লক্ষ কোটি টাকা নষ্ট হয়। সো এই যে 1 লক্ষ কোটি টাকা নষ্ট হচ্ছে পার আওয়ারে যানজটের কারণে, আপনি যদি এইটাকে হিসাব করেন, তার মানে আপনি 2 ঘন্টাতে আপনি 2 লক্ষ কোটি টাকা লস করতেছেন প্রতি মাসে। তো এখন এইটাকে যদি আপনি 5 ঘন্টায় নিয়ে 5 মিনিটের মধ্যে নিয়ে আসতে পারেন, তার মানে এখানে সেভিংস এর কথা চিন্তা করেন, তার মানে লস কি পরিমাণ কমে আসতেছে। তার মানে 5/60 যদি হিসাব করেন, তার মানে এখানে যে এই পার্সেন্টেজ যদি আপনি হিসাব করেন, তার মানে এইটার অত পার্সেন্ট কিন্তু আপনার লস কমে আসতেছে। যদিও মেট্রো রেল লাগতেছে 200 বছর, কিন্তু আপনি ইকোনমিক্যালি দেখলেন যে এইটা হয়তো এই পার্টে ফিজিবল না, বাট এটা ইকোনমিক্যালি ফিজিবল। কারণ এইখানে আপনি যে ইনভেস্ট করছেন এখান থেকে হয়তো রিটার্ন ডিরেক্টলি আসতেছে না, কিন্তু ইনডিরেক্টলি ইকোনমিতে এটা কন্ট্রিবিউট করতেছে। ইকোনমি অনেক ফাস্ট হয়ে গেছে, লোকজনের কর্মক্ষমতা বাড়ছে, আগে যেখানে সময় লাগতো 2 ঘন্টা সেখানে সে 5 মিনিটে মুভ করতে পারতেছে। তো ইন দ্যাট সেন্স এটাকে আমরা বলতেছি ইকোনমিক ফিজিবিলিটি। কিন্তু নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যারা আছে তারা কিন্তু ইকোনমিক ফিজিবিলিটিটা কম করে, তারা মোস্টলি এই ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটিটা করে। আর গভর্নমেন্ট অর্গানাইজেশন যারা আছে তারা কিন্তু ফাইন্যান্সিয়ালি যদি লসও হয়, এখানে দেখা গেল অনেক সময় লস হয়, যেমন দেখবেন বাংলাদেশ বিমান সবসময় লসে থাকে, কিন্তু তারপরেও ইকোনমিক্যালি ফিজিবল, দ্যাটস ওয়াই কিন্তু তারা এই জিনিসটাকে রান করেছে। সো আমাদের এই ক্লাসটা যদি এখানে শেষ হয়ে যায়, আমি প্রত্যেকের গ্রুপে আরেকটা নতুন লিংক দিব, নতুন লিংকে জয়েন করবেন, ঠিক আছে? এই ক্লাসটা যদি এখানে শেষ হয়ে যায়, শেষ হয়ে গেলে আমরা একটা নতুন লিংক দিব গ্রুপে, ওই নতুন গ্রুপটাকে লিংকে জয়েন করব। সো আমরা ক্লাসটা কন্টিনিউ করছি। সো আমরা আশা করছি ফাইন্যান্সিয়াল এবং ইকোনমিক ফিজিবিলিটি দুইটা নিয়ে সবাই ক্লিয়ার হয়েছি। এর বাইরে একটা আসতেছে সোশ্যাল অথবা এনভায়রনমেন্টাল ফিজিবিলিটি। তো সোশ্যাল আর এনভায়রনমেন্টাল ফিজিবিলিটিটা কি জিনিস? তো আমরা যদি সোশ্যাল ফিজিবিলিটির কথা চিন্তা করি, ধরে নেন যে আপনি একটা পদ্মা সেতু করেছেন। তো পদ্মা সেতু যখন করলেন, পদ্মা সেতু করার জন্য আপনি যে রাস্তা দিয়ে পদ্মা সেতুর প্ল্যান করেছেন, সেই রাস্তা দিয়ে যে পদ্মা সেতুর প্ল্যান করলেন, সেখানে অনেক মানুষের বাড়িঘর ছিল, পুকুর ছিল,
অনেক কিছু ছিল। তো এখন দেখেন এই এলাকার লোকজন মিলে আন্দোলন শুরু করলো যে তারা আসলে ওই জায়গায় আপনাকে কাজ করতে দিবে না। তারা চায় পদ্মা সেতুটা এদিক দিয়ে হবে না, অন্যদিকে ঘোরাই করতে হবে, তারা আপনাকে কোনোভাবেই দিবে না। সো ইন দ্যাট সেন্স সোশ্যাল মানে হচ্ছে এই পদ্মা সেতুর যারা স্টেক হোল্ডার আছে, আমরা যেটা বলেছি স্টেক হোল্ডার হলো সেই সব লোক যারা আপনার প্রজেক্ট দ্বারা ডাইরেক্ট অথবা ইনডাইরেক্টলি ইম্প্যাক্টেড। এখন এই ডাইরেক্ট অথবা ইম্প্যাক্ট আছে কারণ হচ্ছে পূর্বাঞ্চলের মেইন কারণ হচ্ছে ঢাকা শহরের ভিতরে যে গ্যাদারিং গুলো আছে সেই গ্যাদারিং গুলো কমাই নিয়ে আসা। তো এই যে সোশ্যাল যে পার্ট গুলো আছে, যে আপনি সোশ্যাল পার্ট যেটা আছে যে আপনি ওই এলাকার লোকগুলাকে এঙ্গেজ করতে চান, যে আপনি এই দিককার লোকজন যারা আছে এই লোকগুলাকে আপনি এই জায়গাতে রিলোকেট করতেছেন, কারণ এই জায়গাতে একটা গ্যাপ আছে, একটা ভ্যাকেন্ট আছে। সো এই যে গ্যাপ এবং এই যে ভ্যাকেন্ট যেটা আছে সেই ভ্যাকেন্সির কারণে আপনি কি করলেন, এই লোকগুলাকে এই জায়গাতে মুভ করালেন, এবং মুভ করার কারণে দেখা গেল যে একটা ন্যাচারাল ইকোসিস্টেমে একটা ব্যালেন্স হলো। এই যে ইকোসিস্টেমের যে ব্যালেন্সটুকু আছে সেই ব্যালেন্সটাকে আমরা বলতেছি এনভায়রনমেন্টাল ফিজিবিলিটি। ইভেন আপনি যদি এরকম হয় যে আপনি বললেন যে এইখানে আমি রিলোকেট করতে চাই কিন্তু এখানে সুন্দরবন আছে, যে আমরা দেখবেন একসময় আন্দোলন দেখেছি না, যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র যেটা আছে, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে আমাদের কি হয়েছে, রামপাল বিদ্যুৎ কেন্দ্র যখন হয় সেই টাইমে আমাদের কি হয়েছিল, দেখা গেল যে আমরা একসময় আমাদের পরিবেশ যারা আন্দোলনকারী যারা ছিল তারা কিন্তু একসময় কি করেছিল, আমাদের একটা ভেটো দিয়েছিল যে না আসলে আমরা আমাদের এখানে কোন রকম এখানে আমরা চাই না কোন রকম পদ্মা সেতু হোক। কি কারণে বলেছিল? সো এখন দেখেন এই যে আমরা যে আমাদের এখানে পদ্মা সেতুটা চাচ্ছি না অথবা আমরা আমাদের সুন্দরবনের রামপালে বিদ্যুৎ কেন্দ্র চাচ্ছি না, কারণ কি? কারণ এটা এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর। তো এই জিনিসটা কিন্তু আমাদেরকে ব্যাখ্যা করতে হবে আমাদের প্রজেক্টে, যে এইরকম এনভায়রনমেন্টের মধ্যে যদি ইম্প্যাক্ট আসে, এই এনভায়রনমেন্টের মধ্যে ইম্প্যাক্ট আসলেও আমরা যেটা করব, আমরা আমাদের নর্মালি যেটা হয় যে আমরা একটা ব্যাকআপ প্ল্যান নিব, যে আমরা আমাদের এইখানে একটা ইম্প্যাক্ট দেখছি, বাট ইম্প্যাক্ট দেখলেও আলটিমেটলি একটা ব্যাকআপ প্ল্যান থাকবে। যেমন দেখেন পদ্মা সেতু যখন হয়েছে তখন কিন্তু ওই এলাকার মধ্য দিয়ে যে পরিমাণ রাস্তাঘাট যেগুলো ছিল সেই রাস্তাঘাট বাকি অথবা যা যা ছিল সবগুলোর জন্য কিন্তু একটা ব্যাকআপ প্ল্যান করা ছিল। যে আসলে নদী শাসন বলে যে কথাটা আমরা বলি, চিন্তা করেছি যে নদী শাসন মানে কি, যেমন আপনি ধরেন পদ্মা সেতু করলে নদীর গতিপথ চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি কি করলেন, নদী শাসন করলেন, মানে নদীর গতিপথটা এমন ভাবে পরিবর্তন করে দিলেন যে পরিবর্তন করার পরে আলটিমেটলি আমাদের কিন্তু কোনো ইম্প্যাক্ট আসে নাই। সো এই যে পার্ট যেগুলো আছে, যে আমাদের পদ্মা সেতুর উপরে যেহেতু কোনো ইম্প্যাক্ট আসে নাই, লং টার্মে কোনো ক্ষতিও হয় নাই, ইন দ্যাট সেন্স আমরা কিন্তু আমাদের যে পদ্মা সেতুর যে লাইফ যেটা বলছি 100 বছর, সেই 100 বছরে কিন্তু পদ্মা সেতুর প্রবলেম হওয়ার কোনো কারণ নাই। তো আমরা যখন প্রজেক্ট গুলো করবো, প্রজেক্ট গুলো করার সময় আমাকে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে আমি যে সোসাইটির মধ্য দিয়ে অথবা যে সোশ্যাল পিপুল গুলোর মাধ্যমে যাচ্ছি সেই জায়গার তারা পিপুল গুলো কোনো ইম্প্যাক্ট হচ্ছে কিনা, কোনো ইকোলজি ইম্প্যাক্ট হচ্ছে কিনা, অথবা আমি কোনো পলিউশন ক্রিয়েট করতেছি কিনা, যদি পলিউশন ক্রিয়েট করে থাকি সেটা থেকে রিমেডি করার জন্য কি কি প্ল্যান আছে সেই পার্ট গুলো কিন্তু আমাকে অবশ্যই আমাকে রাখতে হবে মেনটেন করে, ঠিক আছে? সো এগুলোকে আমরা বলতেছি হচ্ছে মেজর কম্পোনেন্ট। সো মেজর কম্পোনেন্টের মধ্যে আমাদেরকে মাথায় রাখতে হবে, যদি এরকম কোশ্চেন আছে যে আসলে প্রজেক্ট ফিজিবিলিটি স্টাডি করার জন্য কি কি ধরনের মেজর কম্পোনেন্ট গুলো আছে, যে কম্পোনেন্ট গুলাকে আপনাকে টেক কেয়ার করতে হবে। সো আমরা এইখানে যেটুকু করলাম, আমরা এখানে দেখবেন যে মোস্ট অফ দ্য কেসে যে কথাগুলো বললাম সেই কথাগুলোই মার্কেট ফিজিবিলিটি একটা পার্ট আছে। টেকনিক্যাল ফিজিবিলিটির মধ্যে আমরা কি কি জিনিস টেক কেয়ার করব, ম্যানেজারিয়াল ফিজিবিলিটি, সোশ্যাল ইকোনমিক ফিজিবিলিটি কি জিনিস, ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি যে পার্টটা আছে সেটা নিয়ে আমরা একটু ডিটেলসে দেখবো। সো এই পর্যন্ত আমরা ফিজিবিলিটি অ্যানালিসিস নিয়ে যে কথাগুলো বললাম, এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত?
ইমন কি শুনতে পাচ্ছেন আমাকে? ইমন হোসেন। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা যদি চিন্তা করি ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি একটা প্রশ্ন করতাম। কে কথা বলছেন? স্যার ইমন বলছিলাম। আচ্ছা, ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি এবং ইকোনমিক ফিজিবিলিটি এই দুইটা বলতে কি বুঝছেন আপনি? স্যার মানে ফাইন্যান্সিয়াল আর ইকোনমিক্স হচ্ছে, ফাইন্যান্সিয়াল স্যার নন গভর্নমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়, আর ফাইন্যান্সিয়াল মানে ইকোনমিক্যাল যেটা আছে ওটা গভর্নমেন্টের ক্ষেত্রে বেশি ইউজ করা হয়। ঠিক আছে, মানে ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটিটা কি জিনিস? স্যার ফাইন্যান্সিয়াল ইকোনমি বলতে দেখা যাচ্ছে যে আমাদের মানে আমরা যে কোনো প্রজেক্ট করতে যাই আর দেখা যাচ্ছে যে আমাদের মানে ফাইন্যান্সিয়ালি কতটুকু আমরা মানে কি বলে মানে ব্যাক পাচ্ছি, টাকা ব্যাক পাবো, বা আমরা যে ইনভেস্ট করবো ইনভেস্টের ব্যাপারে কতটুকু আমরা পাচ্ছি, রিটার্ন পাচ্ছি, এটার উপরে ডিপেন্ড করবে যে আমরা ফাইন্যান্সিয়ালি কাজটা করতে যাচ্ছি কিনা, আচ্ছা। মানে প্রজেক্টটা করতে কতটুকু করতে পারবো। আর ইকোনমিক যেটা সেটা? স্যার ইকোনমিক হচ্ছে আমরা দেখা যাচ্ছে যে যখন কোনো কিছুতে ইনভেস্ট করলাম কিন্তু অনেকটা পরে মানে ইকোনমিক্যালি আমরা মানে কি বলে হেল্প যদি হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে ইকোনমিক্যাল ফিজিবিলিটিটা ব্যবহার করি বা ইকোনমিক্যাল ফিজিবিলিটি আসে। দেখা যাচ্ছে আমরা মানে খুব তাড়াতাড়ি রিটার্ন পাই না, কিন্তু কিছু টাইম পরে বা অনেকটা সময় পরে পাই তখন হচ্ছে মানে ইকোনমিক্যাল ফিজিবিলিটি ব্যবহার মানে যেসব জায়গাগুলোতে দেখা যাচ্ছে ফাইন্যান্সিয়ালি আমাদের লস আসতেছে, অথবা ফাইন্যান্সিয়ালি অনেক লেংদি আসতেছে রিটার্নটা, কিন্তু বাট আমাদের ওভারঅল ইকোনমিতে ইম্প্যাক্ট আসতেছে, ইন দ্যাট সেন্স আমরা ইকোনমিক ফিজিবিলিটিটা করি। ঠিক আছে। আচ্ছা, সাইফি সালমান শুনতে পাচ্ছেন আমাকে? সাইফি সালমান। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ম্যানেজারিয়াল ফিজিবিলিটি মানে আমরা কি বুঝলাম? স্যার ম্যানেজারিয়াল ফিজিবিলিটি বলতে আমরা কি বুঝলাম এতক্ষণ? স্যার ম্যানেজারিয়াল ফিজিবিলিটি হচ্ছে, অর্থাৎ আমরা যখন কোনো প্রজেক্টটা করার আগে তার বিষয়গুলো ম্যানেজ করার যে বিষয়টা আপনি সজীব দেবনাথকে জিজ্ঞাসা করছিলেন ওই সময়, যে হচ্ছে কোন কোন ইয়াগুলা হচ্ছে, যে বিষয়টা বুঝছি বাট আপনাকে ক্লিয়ার করতে পারছি না। আচ্ছা, ওকে, আন্ডারস্ট্যান্ড। আবিদ হাসান ফাহিম। স্যার আচ্ছা, ম্যানেজারিয়াল ফিজিবিলিটি বলতে কি বুঝলেন? স্যার ম্যানেজারিয়াল ফিজিবিলিটি হচ্ছে স্যার একটা প্রজেক্ট করার জন্য হচ্ছে মানে স্যার স্যার এক্সপ্লেন করতে পারতেছি না স্যার। আচ্ছা, বেসিক্যালি হচ্ছে আপনি একটা প্রজেক্ট করলেন, প্রজেক্টের জন্য খুব ভালো একটা টেকনোলজি নিয়ে আসলেন বাইরে থেকে, নতুন একদম হাইটেক টেকনোলজি, কিন্তু দেখা গেল বাংলাদেশে এই ধরনের হাইটেক টেকনোলজি চালানোর জন্য ম্যান পাওয়ার নাই। যে টিম অথবা যে ম্যানেজমেন্ট টিম এই জিনিসটাকে টেক কেয়ার করবে সেরকম কোনো লোক নাই, ম্যান পাওয়ার নাই, অথবা স্কিল ম্যান পাওয়ার নাই, স্কিল টেকনিশিয়ান নাই। সো এইসব জায়গাগুলোতে দেখা গেল যে ম্যানেজমেন্ট ফিজিবিলিটি অ্যানালাইসিস করে দেখতে হবে যে আসলে আমাদের এখানে কোনো ম্যান পাওয়ার আছে কিনা, যদি থাকে তাহলে তো হয়েই গেল, আর যদি না থাকে সেই ক্ষেত্রে আমাকে ফাইন্ড আউট করতে হবে যে আসলে এই ধরনের লোক যদি আমি তৈরি করতে চাই ঠিক কতদিন লাগতে পারে এরকম একটা ম্যানেজমেন্ট ফিজিবিলিটি সম্পন্ন একটা লোক তৈরি করতে। সেই ক্ষেত্রে আমাকে কি ট্রেনিং দিতে হবে? সেক্ষেত্রে আমি এক্সটার্নাল ট্রেনিং দিব না বাইরে থেকে এক্সপার্ট হায়ার করে এনে দেশে ট্রেনিং দিব? সেই পার্টটা আমার ফিজিবিলিটি অ্যানালাইসিস এর মধ্যে উল্লেখ রাখতে হয়। আশা করি ক্লিয়ার হয়েছেন। তো এখন আমরা যেগুলো শিখলাম, যেগুলো দেখলাম, এর বাইরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মোস্ট অফ দ্য কেসে লাগে সেটা হলো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। তো ফাইন্যান্সিয়াল যে অ্যাপ্রাইজাল গুলো আছে, ফাইন্যান্সিয়াল অ্যাপ্রাইজাল গুলো আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এইখানে বেশ কয়েকটা মেথড আছে, যে মেথড গুলোর মাধ্যমে আমরা আমাদের প্রজেক্টের ফিজিবিলিটি স্টাডি করে থাকি অথবা অ্যাপ্রাইজাল করে থাকি। তার মধ্যে দুইটা পার্ট দেখেন, একটা হলো ডিসকাউন্টেড ক্রাইটেরিয়া আর একটা হলো নন ডিসকাউন্টেড ক্রাইটেরিয়া। আমরা ধরেন নন ডিসকাউন্টেড ক্রাইটেরিয়া মানে হলো, ধরেন আপনি আজকে 100 টাকা ইনভেস্ট করলেন, ঠিক আছে? আপনি আজকে 100 টাকা ইনভেস্ট করলেন। সো আপনি যদি আজকে 100 টাকা ইনভেস্ট করেন, এই 100 টাকার ভ্যালু 5 বছর পরে 100 টাকা থাকবে কিনা?
কারণ টাকার ভ্যালু তো আস্তে আস্তে কমতেছে। তার মানে আজকে যে 100 টাকা আছে 5 বছর পরে 100 টাকা যদি থাকে তাহলে সেটাকে আমরা বলতেছি নন ডিসকাউন্টিং ক্রাইটেরিয়া। মানে আজকের 100 টাকা 5 বছর পরেও 100 টাকাই থাকবে। ইন দ্যাট সেন্স আমরা দুই ধরনের ক্যালকুলেশন করি, একটা হলো পেব্যাক পিরিয়ড ক্যালকুলেশন আর একটা হলো অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন ক্যালকুলেশন। আর ডিসকাউন্টিং ক্রাইটেরিয়া হলো আমি ধরে নিচ্ছি আজকে যে 100 টাকা আছে আগামীকালকে, কারণ আজকে 100 টাকা আছে, আগামী বছর সেই টাকাটা হয়ে যাবে 90 টাকা, তৃতীয় বছর হয়ে যাবে এটা 81 টাকা। তার মানে টাকার মূল্য 10% আকারে হয়তো কমতেছে, প্রতি বছর 10% আকারে কমতেছে আগের বছর। তার মানে প্রথম বছরের 10% যদি বাদ দেন তাহলে 90, তাহলে দ্বিতীয় বছরের যদি 10% বাদ দেন তাহলে 90 থেকে 9 যদি বাদ দেন তাহলে 81, চতুর্থ বছরে এসে দেখা গেল যে এইখান থেকে আপনি 10% বাদ দিলে 81 থেকে 8.1 বাদ দিবেন। এইটাকে বলতেছি ডিসকাউন্টিং এরিয়া, যে আজকের 100 টাকা 5 বছর পরে হয়ে গেল কত, 72 টাকার মতো। তার মানে আপনি যদি এইভাবে হিসাব করেন তাহলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডিসকাউন্টিং ক্রাইটেরিয়া হিসাব করা। আর নন ডিসকাউন্টিং ক্রাইটেরিয়া হলো আজকের 100 টাকা আগামীকালকের 100 টাকার সমান। এখন আমরা যদি হিসাব করি, তার মানে যদি আমি আজকের 100 কালকের 100 সমান ধরি তাহলে আমরা পেব্যাক পিরিয়ড আর অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন হিসাব করব। আর যদি আমরা ধরি যে না আজকের 100 টাকা আমি আগামীকালকে অথবা আগামী বছর 90 টাকা হবে, তাহলে আমরা নেট প্রেজেন্ট ভ্যালু অথবা এটাকে আমরা সংক্ষেপে এনপিভিও বলি। সংক্ষেপে আমরা কি করি, এনপিভিও বলি। এনপিভি নেট প্রেজেন্ট ভ্যালু, প্রফিটেবিলিটি ইন্ডেক্স পিআই, এবং আরেকটা বলতেছি ইন্টারনাল রেট অফ রিটার্ন, এটা হলো আইআরআর। সো আমরা আজকে ক্যালকুলেশন আমরা দেখবো যে আসলে কিভাবে এই জিনিসগুলা ফাইন্ড আউট করা যায় প্রজেক্টের ক্ষেত্রে। এখন আপনাদের এই জায়গা থেকে এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাদের এখন থেকে প্রজেক্ট ম্যানেজমেন্টের যেখানে যাবেন প্রত্যেকটা জায়গায় এই জিনিসটা আপনাকে লাগবে প্র্যাকটিক্যালের জন্য। আর যদি পরীক্ষার জন্য বলেন, এই পরীক্ষা এইখান থেকে একটা ম্যাথমেটিক্স থাকবে, একটা রিয়েল কেস দেওয়া থাকবে, রিয়েল কেস দেওয়ার পরে বলা হবে যে এই 5টা পয়েন্ট অথবা যে কোনো 4টা পয়েন্ট বের করার জন্য। সো একটু মনোযোগ দিয়ে শুনবেন। সো দেখেন আমরা একটা পার্ট যেটা দেখতেছি, একটাকে বলতেছিল রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আরওআই ক্যালকুলেশন করা। এখন বলতে পারেন এটা তো আগামী 5টার মধ্যে নাই। সো এই 5টার বাইরেও আমরা আরো 2-1টা পয়েন্ট শিখবো যেটা আপনাদের জন্য কাজে লাগবে, ঠিক আছে? সো এইটা হলো যা সহজে মনে রাখার জন্য যে আসলে কোনটাতে আমি ডিসকাউন্টিং ক্রাইটেরিয়া মনে রাখবো আর কোনটাতে নন ডিসকাউন্টিং রাখবো। তো এখন আমরা প্রথমে যেটা শিখবো রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কি পরিমাণ, আরওআই ক্যালকুলেশন করা। আরওআই ক্যালকুলেশনটা খুব সহজ হিসাব। যেমন ধরেন আপনি কোন একটা প্রজেক্টে 100 টাকা ইনকাম করছেন, 100 টাকা ইনভেস্ট করছেন, যে আপনি একটা ইন্ডাস্ট্রি দিয়েছেন, ইন্ডাস্ট্রিতে আপনি 100 টাকা খরচ করছেন, তাহলে আপনার টোটাল কস্ট অফ ইনভেস্টমেন্ট কত, 100 টাকা। আপনি এখান থেকে ইনকাম করছেন ধরেন 150 টাকা, এবং এই 150 টাকার মধ্যে আপনাকে খরচ হয়ে গেছে হলো 20 টাকা। তার মানে এটা হলো আপনার গ্রস ইনকাম, এটাকে আমরা বলতেছি জিআই বা গ্রস ইনকাম মাইনাস এক্সপেন্স। তার মানে নেট ইনকামটা হলো গ্রস ইনকাম, গ্রস ইনকাম থেকে যদি এক্সপেন্স বাদ দেন তাহলে সেটা হলো আমার নেট ইনকাম। নেট ইনকাম মানে হচ্ছে একদম সলিড ইনকাম যেটা। তাহলে দেখেন আমি 150 টাকা গ্রস ইনকাম করছি এবং এখান থেকে আমার খরচ হয়েছে একটা 20 টাকা। তাহলে এখান থেকে আমি বের করতে পারলাম যে আমার আসলে দেখেন টোটাল যদি 130/100 হয়, তার মানে এখান থেকে আমার আলটিমেটলি 1.3 হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। এখন এই হায়ার এই ভ্যালুটা যত বেশি হবে তত হলো প্রজেক্টটা তত বেশি প্রফিটেবল। তার মানে আপনি 100 টাকা ইনভেস্ট করে যদি 500 টাকা ইনকাম করেন, তার মানে আপনি দেখেন এই ভ্যালুটা হবে 5। তার মানে আপনি 100 টাকা ইনভেস্ট করলে 500 টাকা পাচ্ছেন। আবার আপনি যদি চিন্তা করেন যে আপনি 100 টাকা ইনভেস্ট করে 1000 টাকা পাবেন ই ভ্যালির মতো, ই ভ্যালির ক্ষেত্রে কিন্তু আপনার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট অনেক ভালো ছিল, তাই না? যে আপনি 100 টাকা ইনভেস্ট করতেছেন, অনেক কিছু পাচ্ছেন, 1000 টাকা বেনিফিট পাচ্ছেন, তার মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট কত, 10। এখন দেখেন যত বেশি আরওআই বাড়বে তত কিন্তু রিস্ক বাড়ে। এটা হলো একটা সহজ একটা ক্যালকুলেশন আপনার, যে আপনার আরওআই যত হায়ার হবে রিস্ক ফ্যাক্টরটাও তত বাড়বে। তো আপনি যদি দেখেন যে কোনো জায়গাতে আরওআই অনেক বাড়ছে, তাহলে কিন্তু আপনি অবশ্যই ধরে নেবেন যে এই জায়গাতে কিন্তু রিস্ক ফ্যাক্টরটা অনেক বেশি। তো আপনাকে সেই ক্ষেত্রে ফাইন্ড আউট করে দিতে হবে যে এই যে রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে সেগুলো আপনি কি কি জিনিস রিস্ক থাকতে পারে, সেই রিস্ক গুলো কিন্তু আপনাকে ফাইন্ড আউট করে এই রিস্ক মিটিগেশন করতে হবে। যে জিনিসটা আমরা আমাদের সামনে একটা ফুল ক্লাস থাকবে রিস্ক প্রজেক্ট রিস্ক ম্যানেজমেন্ট, সেটাতে আমরা শিখবো।
আচ্ছা, আমরা এখন মেইন পার্টে চলে আসি। তার মানে দেখেন রিটার্ন অন ইনভেস্টমেন্টটা হচ্ছে আমরা কত টাকা নেট ইনকাম করলাম আর কত টাকা ইনভেস্ট করলাম, এটার রেশিও। এই ভ্যালুটা যত হাই হবে তত হচ্ছে আমার প্রজেক্টটা তত বেশি ইনকাম অথবা প্রফিটেবল। সো বাট আমাকে মাথায় রাখতে হবে যদি প্রফিটেবলের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু রিস্ক ফ্যাক্টর বেশি, এবং আমাকে ফাইন্ড আউট করে দিতে হবে যে রিস্ক ফ্যাক্টরটা যাতে থাকলে আমি যাতে রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে সেটা টেক কেয়ার করতে পারি। আচ্ছা, আমরা এখানে আরেকটা এক্সাম্পল দেখি। আমরা যদি একটা এক্সাম্পল দেখি এখানে, যে আমরা একটা প্রবলেম আছে এখানে, যে একজন ইনভেস্টর একটা প্রপার্টি কিনেছে এবং এটার ভ্যালু হচ্ছে 5 লক্ষ টাকা, এবং 2 বছর পরে এই ইনভেস্টর কি করলো, 10 লক্ষ টাকা এই প্রপার্টিটা বিক্রি করে দিল। তাহলে দেখেন, তাহলে সিম্পল হিসাব যদি আমরা চিন্তা করি, আমরা যদি ইনভেস্টমেন্টের কথা চিন্তা করি, তাহলে টোটাল ইনকামটা কতটুকু আছে দেখেন। নেট ইনকাম যদি আমরা চিন্তা করি, ধরেন আমাদের এখানে নেট ইনকাম যদি হয়, নেট ইনকাম মানে হচ্ছে আমি বিক্রি করেছি কত, এখানে বিক্রি করেছি হচ্ছে 10 লক্ষ টাকা। এটা কিন্তু আমার ইনকাম না, আমি আগে যেখানে পড়েছিলাম সেটা কিন্তু গ্রস ইনকাম বলেছি। আগে যেটা বলেছিলাম গ্রস ইনকাম, গ্রস ইনকাম মানে হচ্ছে এক্সপেন্স বাদ দিয়ে বাকিটুকু, আর এটা হলো আমি টোটাল সেল ভ্যালু বলেছি। এটা সেল ভ্যালু, তার মানে টোটাল সেল ভ্যালু, এটার মধ্যে কিন্তু আপনার সেল ভ্যালু বলতে, সেটা কিন্তু গ্রস ইনকাম না। ঠিক আছে, তো এখন দেখেন এইখানে আমি কি করলাম, আমি বিক্রি করেছি এই টাকা, আর আমার খরচ হয়েছিল কত কেনার জন্য, এই টাকাটা ডিভাইডেড বাই আমার আসলে টোটাল ইনভেস্টমেন্টটা কত ছিল। তাহলে দেখেন এইখান থেকে বাদ দেওয়ার পরে আমার ROI হচ্ছে 1 অথবা 100%। এখন সিম্পল হিসাব দেখেন, তার মানে দেখেন আমি এইখানের ক্ষেত্রে কি হইলো, যে আমি রিটার্ন অন ইনভেস্টমেন্ট পেলাম, যে 5 লাখ টাকা ইনভেস্ট করে 2 বছর পরে 5 লাখ টাকা পেলাম। তার মানে আমার কিন্তু রিটার্ন অন ইনভেস্টমেন্ট হলো 100%। সো ইন দ্যাট সেন্স, এখন যেহেতু প্রপার্টির ক্ষেত্রে কিন্তু আমাদের রিস্ক ফ্যাক্টরটা অনেক কম, কারণ প্রপার্টির কিন্তু দাম বাড়ে না, যেহেতু এটা ফিক্সড অ্যাসেট। সো আমাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, যদি কোনো ফিক্সড অ্যাসেট থাকে, ফিক্সড অ্যাসেট থাকলে ফিক্সড অ্যাসেটে কিন্তু কোনো ডিগ্রোথ নাই অথবা ডিভ্যালুয়েশন নাই। ইন দ্যাট সেন্স ফিক্সড সেন্সে কিন্তু যদি আমার প্রফিটেবিলিটি ইন্ডেক্স অথবা ROI বাড়েও, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শঙ্কিত হওয়ার কিছু নাই, কারণ ফিক্সড অ্যাসেটের কস্ট বাড়তে পারে, বাট যেটা আমার ভ্যারিয়েবল অ্যাসেট, যেমন যেটা ক্ষয় আছে, যেমন আপনি একটা ইন্ডাস্ট্রিতে একটা মেশিন কিনলেন, আপনি ধরেন একটা মেট্রো রেল কিনলেন, সো মেট্রো রেল যত ইউজ করবেন তত কি এটা নষ্ট হতে থাকবে, লাইফ কমতে থাকবে। তারপর হচ্ছে আপনি একটা মেশিন কিনলেন, মেশিন থেকে একটা 5 বছর লাইফ আছে, ধরে নেন একটা মেশিন 5 বছর চলবে। আপনি একটা গাড়ি কিনলেন, এটা তো 10 বছর চলবে। তো এই যে পার্ট যেগুলো আছে, সেটা যেগুলো ডিকে হয়, ক্ষয় হয়, সেগুলোর ক্ষেত্রে যদি ROI হাই হয় সেই ক্ষেত্রে কিন্তু রিস্কি। বাট যেগুলো ফিক্সড অ্যাসেট সেটা কিন্তু কোনো ডিগ্রোথ নাই, সেটা একটু মাথায় রাখবো আমরা। আচ্ছা, আমরা এখানে আরেকটা সিনারিও দেখাচ্ছি। আমরা যদি এখানে আরেকটা সিনারিও দেখাই, যে আমি অনেক জায়গায় দেখবেন আমি ER0 লিখেছি। ER0 মানে হচ্ছে ইনভেস্টমেন্ট ইয়ার। সো ER0 মানে ইনভেস্টমেন্ট ইয়ার, মানে হচ্ছে আমি প্রথম বছর কোন একটা জায়গায় 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছি। ইনভেস্ট করার পরে প্রথম বছরে ওখান থেকে আমি 30,000 টাকা ইনকাম করেছি, দ্বিতীয় বছর 35,000, তৃতীয় বছরে 40,000 এবং চতুর্থ বছরে 45,000 টাকা ইনকাম করেছি। এটা আপাতত ভুলে যান। সো এইখানে এই ওভারঅল যদি আপনি হিসাব করেন, এইখান থেকে দেখা গেল যে আমি আসলে এই 4 বছর পিরিয়ডে প্রফিট করেছি কত, এই সবগুলো যদি যোগ করি তাহলে আমার 1.5 লাখ টাকার মতো একটা অ্যামাউন্ট আসে। সো এই যে 1.5 লাখ টাকা, তার মানে আমি 4 বছর জুড়ে 1.5 লাখ টাকা ইনকাম করেছি। আর আমার ইনভেস্টমেন্টটা কত ছিল, ইনভেস্টমেন্ট ছিল হচ্ছে এখানে 1 লক্ষ টাকা। তাহলে এই 1.5 লক্ষ টাকা, এই যে 1.5 লক্ষ টাকা আমি 4 বছর ধরে ইনকাম করলাম, তার মানে এটা আমার ইনকাম, মাইনাস আমি কত টাকা ইনভেস্ট করেছিলাম, এটা হলো আমার ইনভেস্টমেন্ট। তার মানে এখান থেকে আমি কি করলাম, নেট ইনকাম পেলাম। ঠিক আছে, সো নেট ইনকাম যেহেতু করলাম, নেট ইনকাম থেকে ডিভাইডেড বাই আমার এখানে ইনভেস্টমেন্ট ইনটু 100%, তার মানে দেখা গেল এখান থেকে ROI হচ্ছে 50%। সো এইখান থেকে রিটার্ন অন ইনভেস্টমেন্ট হলো 50%। এখন দেখেন কোন একটা প্রজেক্ট করতে যাচ্ছেন, প্রজেক্টে দেখা গেল যে আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট হচ্ছে 10%, তার মানে কিন্তু 10% মানে কি 0.1। সো এই 0.1 যদি আপনার হয় তাহলে কিন্তু আপনি ডিসিশন নেবেন। আবার অনেক সময় দেখা গেল যে আপনার হাতে অপশন আসতে পারে যে আপনি চাইলে 3টা প্রজেক্ট করতে পারেন। ধরেন আপনার প্রজেক্ট A, প্রজেক্ট B এবং প্রজেক্ট C, এই 3টা প্রজেক্টের মধ্যে আপনাকে দেওয়া হলো যে এই 3টা প্রজেক্ট থেকে আপনি যে কোনো একটা প্রজেক্ট চুজ করবেন।
সেই ক্ষেত্রে আপনি প্রত্যেক 3টা প্রজেক্টের মধ্যে থেকে যে ইনকাম স্টেটমেন্টটা আছে সেটা বের করে সেখান থেকে কিন্তু আপনাকে যেটার মধ্যে সবচেয়ে বেশি আরওআই বেশি থাকবে সেইটা কিন্তু আপনাকে চুজ করতে হবে। ধরেন আমার যদি এখান থেকে আরওআই আসতেছে হলো 25%, এটা হলো 100%, এখান থেকে হয়তো 70%। এখন দেখেন এই 3টা প্রজেক্টের মধ্যে আপনি দেখলেন যে আরওআই 100%, আরওআই 25% এবং আরওআই হচ্ছে 70%। সো ইন দ্যাট সেন্স আপনাকে যদি মাল্টিপল এরকম ক্যাশ ফ্লো দেওয়া হয়, ধরেন আপনার একটা এক্সামে আসলো যেখানে 3 ধরনের ক্যাশ ফ্লো দেওয়া হলো আপনাকে, যে এটা হলো প্রজেক্ট এর ক্যাশ ফ্লো, প্রজেক্ট বির ক্যাশ ফ্লো অথবা প্রজেক্ট সির ক্যাশ ফ্লো। এই 3টা প্রজেক্টের মধ্যে থেকে কোন প্রজেক্টটা আমরা চুজ করব, তখন আপনি যেটা করতে পারেন আরওআই বের করে যেটার আরওআই সবচেয়ে বেশি হবে বলবেন যে বেসড অন আরওআই আমরা ডিসিশন নিতে পারি যে আমরা প্রজেক্ট এ অথবা প্রজেক্ট এ যেহেতু বেশি সো আমরা প্রজেক্ট এটাকে চুজ করব। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, এরপরে যে পার্টটা আসতেছে সেটাকে আমরা বলতেছি পেব্যাক পিরিয়ড। সো ইন্টারেস্টিং পার্ট দেখেন, এই আমরা যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট যেটা করলাম এটা কিন্তু আজকের 100 টাকা 5 বছর পরে 100 টাকায় ধরেছি। সো এটা আমরা কিন্তু নন ডিসকাউন্টেড। ডিসকাউন্ট হলে কি হতো, আজকের 100 টাকা আগামী দিনে হয়তো একটা ডিগ্রোথ হতো, যদি 5% ডিগ্রোথ হতো তাহলে হয়তো 95 টাকা হতো, যদি 10% ডিসগ্রোথ হতো তাহলে এটা হয়তো 90 টাকা হতো। আমরা পরীক্ষার মধ্যে যখন নন ডিসকাউন্টেড কোশ্চেন দিব তখন আমরা বলে দিব যে ধরে নেন প্রত্যেক বছর টাকার পরিমাণ 15% ডিগ্রোথ হচ্ছে অথবা 5% ডিগ্রোথ হচ্ছে, সেগুলোর উপর বেস করে কিন্তু আমরা আমাদের পরীক্ষার মধ্যে কোশ্চেন দিতে পারি। সো পেব্যাক পিরিয়ড যেটা বলছিলাম আমরা, পেব্যাক পিরিয়ড মানে হচ্ছে যে আপনি আজকে 100 টাকা ইনভেস্ট করলেন, ইনভেস্ট করার পরে কত বছর পরে আপনার এই আসল টাকাটা উঠে আসবে, ইনভেস্টমেন্টের টাকাটা উঠে আসবে, সেই বছরটাকেই বলতেছে পেব্যাক পিরিয়ড। যে আপনি আজকে 100 টাকা ইনভেস্ট করলেন, ঠিক কত বছরের মাথায় এই 100 টাকা উঠে আসবে, এই ইনভেস্টমেন্টটা উঠে আসবে, সেই বছরটাকেই বলতেছে পেব্যাক পিরিয়ড। আমরা যদি আগের এক্সাম্পলটাই দেখি, আমার যে আগের যে এক্সাম্পলটা ছিল সেটাতে যদি আমরা দেখি, ধরেন যে আমার এখানে 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছি, 4 বছরের স্টেটমেন্ট দেয়া আছে। এখানে দেখেন আমরা একটা ব্যালেন্স নিয়ে আসি, যখন আমরা পেব্যাক পিরিয়ড করব তখন আমরা এখানে একটা ব্যালেন্স নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো দেখেন, প্রথম বছরে আমি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছি, দ্যাটস ওয়াই কিন্তু এটা মাইনাস। মাইনাস মানে কি, আমার পকেট থেকে বের হয়ে গেছে, আর প্লাস মানে হচ্ছে আমার পকেটে এসেছে। সো তার মানে প্রথম বছর আমার ব্যালেন্স কি, আমি 1 লাখ টাকা ইনভেস্ট করেছি, তার মানে আমার 1 লাখ টাকা মাইনাস। দ্বিতীয় বছর আমার এখানে 30,000 টাকা অ্যাড হয়েছে, ইনকাম হয়েছে, তাহলে এখান থেকে ব্যালেন্স কত থাকলো, যে আমি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছিলাম, 30,000 টাকা উঠে এসে বাকি থাকলো 70,000 টাকা। তৃতীয় বছরে এসে 35,000 টাকা পেলাম, এখান থেকে তাহলে ব্যালেন্স থাকলো কত, এখান থেকে বাদ দিলে আমার মাইনাস 35,000 টাকা আমার ব্যালেন্স থাকলো, এবং তৃতীয় বছরে এসে দেখা গেল আমার প্লাস পজিটিভ হয়ে গেছে। তার মানে দেখেন আমাকে ব্যালেন্সটা আমি যখন পেব্যাক পিরিয়ড করব, পেব্যাক পিরিয়ডের সময় কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে ঠিক কোন জায়গাটায় এসে আমার ব্যালেন্সটা পজিটিভ হয়ে আসতেছে। তার মানে দেখেন এখান থেকে কিন্তু খুব ক্লিয়ারলি ভিজিবল যে আমি এই তৃতীয় বছরে এসে আমার ব্যালেন্স যেহেতু পজিটিভ, তার মানে এই বছরের মধ্যে আমি কি করেছি, আমি এই যে 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছিলাম সে টাকাটা উঠে আসছে। তার মানে খুব খালি চোখে কিন্তু আমি এই ব্যালেন্স শিট থেকে বুঝে ফেলতেছি যে আসলে আমার পেব্যাক পিরিয়ডটা কত। সো এইটাকে কিন্তু আমরা পেব্যাক পিরিয়ড এইভাবে ক্যালকুলেশন করব খুব সহজভাবে। আমাদের আরেকটা প্র্যাকটিস করি তাহলে আমাদের জন্য আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখেন আমরা এই এক্সাম্পলটা যদি হিসাব করি, দেখেন সেম একইভাবে আমরা এখানে 2 লক্ষ টাকা ইনভেস্ট করেছি, 2 লক্ষ টাকা ব্যালেন্স মাইনাস, প্রথম বছর 50,000 ইনকাম করেছি এবং এইভাবে চলে আসলো। এখান থেকে আস্তে আস্তে ব্যালেন্স হয়ে গেলো যোগ বিয়োগ করে দেখা গেল যে 4th ইয়ারে এসে আমি কি করেছি, 30,000 টাকা ব্যালেন্স আছে। তার মানে এই 4 বছরে এসে আমি কিন্তু প্রফিট করেছি। আসলে আরেকটা জিনিস দেখেন, ইন্টারেস্টিং পার্ট, এইখানে 4th বছরে এসে আপনার কি হয়েছে, এখানে 30,000 টাকা প্রফিট হয়েছে, তাহলে আপনার 10,000 টাকা নেগেটিভ ছিল, তাই না? কিন্তু আপনি 4th বছরে কি করেছেন, 4th বছরে 40,000 টাকা প্রফিট করেছেন, আর আপনার তৃতীয় বছরে 10,000 টাকা নেগেটিভ ছিল। আমি যদি একদম স্পেসিফিক করে বলি যে আপনি আসলে কোন সময়টায়, কোন বছর, কত বছর কত মাস পরে আপনার পেব্যাক পিরিয়ডটা আসবে। সো কত বছর কত মাস পরে আপনার যদি পেব্যাক পিরিয়ডটা আসে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি এটা একটু মাথায় রাখা। আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পেরেছি যে 4th বছরে এসে আমার প্রফিট পেব্যাক পিরিয়ড চলে আসবে। আমরা যদি আরেকটু স্পেসিফিক করি,
আমরা আরেকটু স্পেসিফিক করলে দেখতে পারবো। যেমন দেখেন যে আমার এখানে আমি খুব ক্লিয়ার যে 3 বছরের পরেই প্রফিট হয়েছে, প্লাস যেহেতু আমার এখানে কি ছিল, আমার এখানে কি ছিল 10,000 টাকা নেগেটিভ ছিল, আর আমি এই বছরে 40,000 টাকা ইনকাম করেছি। তার মানে এখানে যদি আমি, তার মানে টোটাল 40,000 টাকা এক বছরে ইনকাম করেছি, আর আমার লাগতো কত 10,000 টাকা। তাহলে মানে এই 10,000 ডিভাইডেড বাই 40,000 করলে দেখা গেল যে আলটিমেটলি এই 3 বছর প্লাস, যেহেতু এটা 3 বছরের মধ্যে নেগেটিভ ছিল কি 10,000 টাকা, তার মানে 3 বছর পার হয়ে যাওয়ার পরে এডিশনাল 0.25 ইয়ার বা 3 মান্থস পরে এসে আমার আলটিমেটলি প্রফিট হয়ে গেছে। আসলে দেখেন এখানে আমি যদি বলি যে 4র্থ বছরে আপনার পেব্যাক পিরিয়ড আসছে, কিন্তু আপনি স্পেসিফিক করে বলতে পারতেছেন না যে ঠিক কত বছর কত মাস পরে আপনার প্রফিট হয়েছে। সো ইন দ্যাট সেন্স আমরা কি করব, যে বছর নেগেটিভ থাকবে সেই নেগেটিভ বছরটাকে নিব, কারণ এই বছরে তো আমার এডিশনাল অনেক বেশি উর্জিত থাকতেছে। তাহলে এক্সাক্ট কোনটা, জাস্ট আমরা যেটুকু থাকবে ডিভাইডেড বাই পরের বছরের ইনকাম, এটাকে দিয়ে দেখা গেল যে আমার এখানে 3 মান্থসের মতো একটা আছে। তার মানে 3 বছর এক্সাক্ট 3 মাস পরে আমি আমার যে টাকা ইনভেস্ট করেছি সেই টাকাটা ফেরত আসলো। এটা কি আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি? আচ্ছা আচ্ছা, এরপরে আমরা যেটা করব, আমরা অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নটা একটু রেখে আমরা একটু নেক্সট টপিকটা পড়ি আগে। এটা একটু আমাদের একটু সময় লাগবে। আমরা এখানে একটা জিনিস শিখবো, সেটা হলো আচ্ছা দেখেন নেট প্রেজেন্ট ভ্যালু। তো নেট প্রেজেন্ট ভ্যালু মানে যেটা বলছিলাম যে আজকের 100 টাকা 5 বছর পরে কত টাকা হবে, এটাকেই বলতেছিল নেট প্রেজেন্ট ভ্যালু। যে আমি বলতেছি আজকের 100 টাকা ইনভেস্ট করছি, সেই টাকাটা আসলে 5 বছর পরে কত ভ্যালু সেটাকেই বের করা, যে নেট প্রেজেন্ট ভ্যালু অ্যাকচুয়ালি কত টাকা প্রেজেন্ট ভ্যালু আমি ইনকাম করতেছি। তো নেট প্রেজেন্ট ভ্যালুর যে ইনকামটা আছে সেটা হলো আমি আসলে এক্সাক্ট মানে প্রেজেন্ট ভ্যালু অফ দ্য নেট ক্যাশ ইনফ্লো ডিভাইডেড বাই ইনিশিয়াল আউটলে। সো প্রেজেন্ট ভ্যালু অফ দ্য নেট ক্যাশ ফ্লো, এটা একটু মাথায় রেখে আমরা একটা প্র্যাকটিস করব, তখন দেখলেই বুঝতে পারবো। তো প্রেজেন্ট ভ্যালু মানে হচ্ছে ইনিশিয়ালি আমি হয়তো 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছি। সো আমি দেখা গেল যে আমি 3 ইয়ার্স পরে এসে আমি দেখা গেল যে আপনার, আমি দেখতে চাই যে আসলে আমার প্রজেক্টের ভ্যালু কত, 3 বছর পরে এসে প্রজেক্টের ভ্যালু কত। তাহলে আমি দেখব প্রথম বছর, দ্বিতীয় বছর এবং তৃতীয় বছর, এই 3 বছরের পরে আসলে আমার এইখান থেকে কি পরিমাণ ক্যাশ জেনারেশন হয়েছে। ক্যাশ মানে হচ্ছে ইনকাম জেনারেশন হয়েছে। আসলে এখন দেখেন প্রেজেন্ট ভ্যালু মানে হচ্ছে যদি ধরে নিচ্ছি প্রথম বছর যদি আমার ইনকামটাকে আমি ডিগ্রোথ করি, সেই ডিগ্রোথের যে ভ্যালু ডিভাইডেড বাই প্রথম বছর যে টাকাটা আমি ইনকাম করেছিলাম সেই টাকাটার বিয়োগফলটাই হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। এখন দেখেন আমরা একটা এক্সাম্পল করবো আর একটু ক্লিয়ার হবে। একটু ডিসিশন রুলটা দেখি। যখন আমরা প্রজেক্ট ফিজিবিলিটি অ্যানালাইসিস করব, প্রজেক্ট ফিজিবিলিটি অ্যানালাইসিস করার পরে আমরা যদি এই এক্সাম্পলটা দেখি, এই এক্সাম্পলটা হলো ধরে নেন আমার এখানে 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছি এবং এই ইনকামটা হচ্ছে এত টাকা, এবং দেখা গেল যে এই সবগুলো যোগ করলে আমার কি আসছে 1,50,000 টাকা। তার মানে এখান থেকে আমি দেখতেছি 4 বছর পরে আমার 50,000 টাকা প্রফিট আসতেছে। এটা আমার সহজ হিসাব। এটা হলো প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে? এটা হলো আমার প্রেজেন্ট ভ্যালু, যে আমি ধরে নিয়েছি যে আজকের 1,000 টাকা 100 টাকা এবং 5 বছর পরে 100 টাকা সেম। কিন্তু যখন আমি নেট প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসবো, নেট প্রেজেন্ট ভ্যালু বলতেছে যে প্রতি বছর টাকার মান 10% হারে ডিগ্রোথ হয়। প্রতি বছর টাকার মান 10% হারে ডিগ্রোথ হয়। তাহলে এখানে আমরা যে 30,000 টাকা হিসাব করতেছি, এই 30,000 টাকা আমরা কি করতেছি, আপনার এখানে খুব সহজ হিসাবে কি করতেছি, যে আমরা ধরে নিচ্ছি যে এখানে 10% আকারে ডিগ্রোথ হয়েছে। এখন ডিগ্রোথের ফর্মুলাটা হচ্ছে এরকম, যেমন ধরেন এটা হলো প্রথম বছর, এটা দ্বিতীয় বছর, এটা তৃতীয় বছর, এটা চতুর্থ বছর। তাহলে প্রথম বছরের জন্য ফর্মুলাটা কি হবে দেখেন। প্রথম বছরের জন্য ফর্মুলা যেটা হবে, আমি যেহেতু 10% ডিগ্রোথ ধরছি, তাহলে 1 + 10%
আর আমার আসল টাকাটা কত ছিল, আমার এখানে কত টাকা ছিল, 30,000 টাকা। দেখেন তার মানে কি হলো, আমার এই যে 30,000 টাকা আছে, আমি এই নেট প্রেজেন্ট ভ্যালুর যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটার মাধ্যমে আমি কি করলাম, বের করে নিলাম যে আসলে আমার প্রথম বছরে অ্যাকচুয়ালি 10% যদি টাকার মান কমে যায় তাহলে আসলে আমি কত টাকা ইনকাম করেছি। তার মানে আজকে 30,000 টাকা আমি হিসাব করছি, কিন্তু আসলে সেটা হয়ে যাবে 27,000 টাকার সমান। তো এখন দেখেন তারপরে কি হলো, সেকেন্ড ইয়ারে এসে আমার ফর্মুলাটা হয়ে যাবে হচ্ছে এইখানে, আমি এখানে কি করব, এখানে জাস্ট সেকেন্ড ইয়ারের মধ্যে একটা 2 বসাই দিব একই ফর্মুলাতে, যেহেতু 10% আকারে গ্রোথ। থার্ড ইয়ারে এসে এখানে 3 করব, ফোর্থ ইয়ারে এসে আমি এখানে 4 করে দিব। 4 করে দেওয়ার পরে দেখেন আর ভ্যালুগুলো কোনটা হবে, সেকেন্ড ইয়ারের যে 35,000 টাকা যে ভ্যালু, সেকেন্ড ইয়ারে আসবে এখানে 35,000 জাস্ট ফর্মুলাটা অনুযায়ী, আর এখানে আসবে 2। থার্ড ইয়ারে আসবে কি আসবে, এখানে থার্ড ইয়ারে আসবে হচ্ছে 40,000 লাইক দিস ওয়ান, এবং এখানে থার্ড ইয়ারে আমরা 3 দিব। দেওয়ার পরে এই ভ্যালুগুলো আমি ক্যালকুলেশন করলাম। এখন পরীক্ষার মধ্যে আপনাকে দিতে পারি যে প্রতি বছর টাকার মান 15% ডিগ্রোথ হলে এই ভ্যালুটা আপনাদেরকে দিয়ে দিব, বলবো যে প্রতি বছর টাকার মান 15% যদি ডিগ্রোথ হয় তাহলে নেট প্রেজেন্ট ভ্যালুটা বের করো। ঠিক আছে, তো নেট প্রেজেন্ট ভ্যালুটা বের করার জন্য ফর্মুলাটা হলো এইরকম। এখন দেখেন ইন্টারেস্টিং পার্ট এখানে যেটা আসে, যেমন আমি হিসাব করতেছি টাকার মান যদি না কমে, টাকাটা 15,000, কিন্তু অ্যাকচুয়ালি এটা হলো যদি 10% করে টাকা ডিগ্রোথ হয় তাহলে আসলে হলো 16,000 টাকা। আমরা যদি আসলে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে চিন্তা করি, আমরা 2005-এর কথা যদি চিন্তা করি, 2005 সালে এক ভরি গহনার দাম ছিল, গোল্ডের দাম ছিল 50,000 টাকা। রাইট দিস মোমেন্ট 2025-এ এসে এক ভরি গহনার দাম হচ্ছে 1,75,000 টাকা। আসলে কি ঘটছে? নওরিন আফরোজ শুনতে পাচ্ছেন? নওরিন, জি স্যার। আচ্ছা ধরেন 2005 সালে গোল্ডের ভরি ছিল 50,000 টাকা, এখন হয়ে আসছে 1,75,000 টাকা। স্বর্ণের দাম বেড়েছে তাই না? স্যার আসলে কি স্বর্ণের দাম বেড়েছে না টাকার মান কমেছে? টাকার মান কমছে। আপনি এই সময় দেখেন, আপনি 50টা 1,000 টাকার নোট দিয়ে আপনি 50,000 টাকা দিয়ে এক ভরি গহনা কিনতে পারতেন, এখন 175টা 100 টাকা 1,000 টাকার নোট লাগে। আপনি কিন্তু সেম একই জিনিসই গোল্ড কিনতেছেন। জি স্যার। তার মানে কি টাকার মান কমেছে না? জি স্যার। তার মানে আমরা যদি জিনিসটা চিন্তা করি, আসলে গোল্ডের দাম বাড়ে নাই, টাকার মান কমেছে। ইন দ্যাট সেন্স এখানেও কিন্তু তাই একই ঘটনা, যে আমি ধরে নিচ্ছি যে টাকা হচ্ছে 15,000 50,000, কিন্তু অ্যাকচুয়ালি আসলে 16,000 টাকা। এখন আমরা যদি চিন্তা করি 50টা দাম যদি 50,000 টাকা হয়, 50টা 1,000 টাকার নোট যদি 50,000 টাকা হয়, তাহলে এখন ওই এক ভরি গহনার যদি আপনি চিন্তা করেন, এক ভরি গহনা আপনি কিনতেছেন কত, 1,75,000 টাকা দিয়ে, তাই না? তাহলে এখন আপনার লাগতেছে কত, 175 টাকা, 175টা নোট লাগতেছে। তার মানে এই 175 টাকার যদি নোট হিসাব করেন, তাহলে আগে লাগতো 50টা, এখন লাগতেছে 175টা। তাহলে আপনি ডিগ্রোথটা এখানে পাচ্ছেন খুব ইজিলি, তাই তো? সেম একইভাবে আমরা এখানে আমাদের ডিগ্রোথটা বের করে দেখবো। এখন এই যে নেট প্রেজেন্ট ভ্যালুটা বের করব, এখন এই ক্রাইটেরিয়াটা কি? ক্রাইটেরিয়াটা হলো যে আমরা এনপিভির ভ্যালু যদি পজিটিভ হয়, আমরা এই যে ভ্যালুটা বের করলাম, এই ভ্যালুটা যদি পজিটিভ হয় তাহলে আমার প্রজেক্টটা ভালো। যদি নেগেটিভ হয়, তার মানে আপনি এখানে এসে দেখলেন যে ভ্যালুটা নেগেটিভ আসছে, তার মানে আপনার প্রজেক্টটা ফিজিবল না। আবার আরেকটা ভ্যালু যদি হয় যে দেখলেন যে আপনি এখানে এসে জিরো ভ্যালু পাইছেন, যে কোনো ভ্যালুই নাই, তখন আপনি হিসাব করে দেখবেন যে আপনার পেব্যাক পিরিয়ড কত আছে। আমরা যে আগে পেব্যাক পিরিয়ড করলাম, আমরা কিছুক্ষণ আগে পেব্যাক পিরিয়ড করেছি। ধরেন পজিটিভ যদি হয় তাহলে নেট প্রেজেন্ট ভ্যালু দিয়ে আপনি প্রজেক্টের ডিসিশন নিতে পারলেন। যদি নেগেটিভ হয় তাহলে আপনি প্রজেক্টটা ক্লোজ করে দিবেন যে এই প্রজেক্ট আপনার জন্য ঠিক নাই। আর যদি জিরো হয় তখন আপনি যেহেতু এনপিভি থেকে ডিসিশন নিতে পারতেছেন না, পেব্যাক পিরিয়ড দেখবেন। যদি পেব্যাক পিরিয়ড লেস দেন 5 ইয়ার্স, আমরা নর্মালি প্রজেক্ট ধরি, যদি লেস দেন 5 ইয়ার্স হয় তাহলে এই প্রজেক্টগুলো করা যায়। আর যদি গ্রেটার দেন 5 ইয়ার্স হয় তাহলে আমরা এই প্রজেক্টগুলো করার জন্য ডিমোটিভেট করি।
অথবা ডিসিশন নেই যে এই প্রজেক্টটা আমরা আসলে আরো একটু দেখতে চাই, ফার্দার অ্যানালাইসিস করা প্রয়োজন। সো পেব্যাক পিরিয়ডটা কিভাবে ক্যালকুলেশন করা যায় আমরা দেখলাম, খুবই সহজ জিনিস। আমরা এখানে একটা ছোট্ট একটা এক্সাম্পল দেখি। ছোট্ট একটা এক্সাম্পল যেটা আছে, যেমন আপনার একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যদি 20,000 টাকা হয় এবং আমরা যদি 5 ইয়ার্স লাইফ চিন্তা করি, যে কোনো একটা প্রজেক্টের লাইফ হচ্ছে 5 ইয়ার্স, যে 5 বছর পরে এই প্রজেক্ট শেষ হয়ে যাবে, প্রজেক্ট থেকে আপনি আর কিছু পাবেন না, আউটপুট নাই কোনো, এবং 5 বছর পরে এটার ভ্যালু হবে ধরেন জাস্ট 1,000 টাকা, যে মেশিন অথবা যা যা আছে সবকিছু মিলে 1,000 টাকার বেশি থেকে আউটপুট পাবেন না। সো এইখানে যে 5 বছর যেটা আছে, দেখেন এই 5 বছরের মধ্যে, এই 5 বছরের মধ্যে একটু খেয়াল করে দেখেন যে এই 5 বছরের মধ্যে আপনি কি করলেন, প্রথমে 20,000 টাকা ইনভেস্ট করলেন এবং 10% হারে ডিসকাউন্ট ফ্যাক্টরটা দিয়ে দিলেন, যে 10% হারে টাকার ডিগ্রোথ হচ্ছে। যেহেতু ফার্স্ট ইয়ারে আপনি তো ইনভেস্ট করেছেন, প্রথম বছরটা ডিগ্রোথ নাই, যে বছরে ইনভেস্ট করছেন ওই বছরে মাইনাস। প্রথম বছরে 5,000 পেলেন, 10% ডিগ্রোথ হলো, এই টাকা হলো। সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, এই 5 বছর পর্যন্ত কিন্তু আপনার ডাটা দেয়া আছে। এবং এই কিউমুলেটিভ হারে যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলা অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে এই প্রত্যেকটা ভ্যালু পেয়ে যাচ্ছেন। মজার বিষয় দেখেন, 5 বছর পরে এখানে দুইটা ভ্যালু দেওয়া আছে। কেন ভ্যালু দেওয়া আছে দুইটা? যে 5 বছর পরে আপনি এই টাকাটা ইনকাম করছেন, কিন্তু যেহেতু এটা লাইফ 5 বছর, তাই না, 5 বছর পরে এই প্রজেক্ট ক্লোজ হয়ে যাবে এবং প্রজেক্ট থেকে আপনি আর কোনো আউটপুট পাচ্ছেন না, কোনো ভ্যালু নাই। কিন্তু এখান থেকে 5 বছর পরে এইটা বিক্রি করলে, ধরেন এই জিনিস যেটা আছে প্রজেক্টটা বিক্রি করলে আপনি 1,000 টাকা ইনকাম করতে পারবেন। মেশিন কিনলেন একটা, ধরেন একটা মেশিন কিনছেন, ধরেন একটা টেলিভিশন কিনছেন 20,000 টাকা দিয়ে, 2020 সালে আপনি একটা টেলিভিশন কিনেছেন 20,000 টাকা দিয়ে, দ্যাট ওয়াজ আপনার প্রজেক্ট একটা, এবং এটা লাইফ হলো 5 ইয়ার্স, এবং এই বছর শেষে আপনি যখন বিক্রি করবেন ওকে আপনি ভাঙ্গারি অথবা ভাঙ্গারির দোকানে হয়তো 1,000 টাকা বিক্রি করে দিলেন, তাহলে এটা কিন্তু আপনার ইনকাম। ইন দ্যাট সেন্স যদি আপনার স্ক্র্যাপ ভ্যালু দেওয়া থাকে, তাহলে যদি লাইফ সাইকেল হয়, লাইফ শেষে কিন্তু স্ক্র্যাপ ভ্যালুটা যোগ হবে। এবং আমরা যদি এরকম করি, পরীক্ষার হলে যদি বলে দেই যে এই এস্টিমেটেড লাইফ যেটা আছে, এস্টিমেটেড লাইফটা 5 বছর না 10 বছর, একটু খেয়াল করেন যে আমরা এখানে বলে দিয়েছি 5 বছর এস্টিমেটেড লাইফ, এবং 5 বছর পর স্ক্র্যাপ বিক্রি করলে 1,000 টাকা পাবো। দ্যাটস ওয়াই, যেহেতু 5 বছর পরে প্রজেক্টের লাইফ শেষ হয়ে গেছে, তাহলে 5 বছর পর বিক্রি করলে যে 1,000 টাকা আসছে সেটাও কিন্তু আমার নেট প্রেজেন্ট ভ্যালুর মধ্যে আসছে। এখন দেখেন, যদি আমি এখানে 5 বছরের পরিবর্তে 10 বছর দেই এবং স্ক্র্যাপ ভ্যালুটা দিয়ে দেই, এবং আপনাদেরকে যদি বলি যে এইটার 5 ইয়ার্স পরে অথবা এইটার এনপিভি কত আছে সেটা বের করেন, তাহলে যেহেতু আপনার 5 ইয়ার্স পর্যন্ত ইনকাম স্টেটমেন্ট দেয়া আছে, আপনি কিন্তু তখন আর স্ক্র্যাপ ভ্যালুটা এখানে অ্যাড করবেন না, কারণ তোর তো লাইফ তো 10 ইয়ার্স, আরো 10 বছর কাছ থেকে আপনি আউটপুট পাবেন। কিন্তু আপনার 5 ইয়ার্স এই স্টেটমেন্ট দেওয়া আছে, সো 5 ইয়ার্স পর্যন্ত করবেন। আমরা হয়তো এখানে আপনার এখানে একটা ট্র্যাপ দিতে পারি। ট্র্যাপ কি, যে আপনার এখানে 10 ইয়ার্স দিয়ে একটা স্ক্র্যাপ ভ্যালু দিয়ে দিলাম, যেহেতু এখানে দেয়া আছে 5 বছর, স্ক্র্যাপ ভ্যালু যেটা আছে সেটা এখানে যোগ হয়ে যাবে, তখন কিন্তু ভুল করা যাবে না। বেসিকটা ক্লিয়ার রাখবেন যে লাইফ সাইকেল যখন শেষ হবে তখন স্ক্র্যাপ হিসেবে অ্যাড হবে, আনটিল দেন স্ক্র্যাপ ভ্যালু আপনার ইনকামে আসবে না। তো সেম একইভাবে এখান থেকে আমরা যোগ করে আমরা প্রেজেন্ট ভ্যালু পেয়ে গেলাম। প্রেজেন্ট ভ্যালু থেকে আমরা কি করলাম, 20,000 টাকা আমার এখানে ইনভেস্ট করেছি, আর এখান থেকে আমি প্রেজেন্ট ভ্যালু পেয়ে গেলাম। তো নেট প্রেজেন্ট ভ্যালু আসতেছে 4,227 টাকা, যেহেতু আমার এনপিভিটা পজিটিভ, প্রজেক্ট আমার অ্যাকসেপ্টেড। সো এখানে হয়তো একটা দেওয়া আছে যে প্রজেক্ট এ। সাইফি কিছু বলবেন? জি স্যার। স্যার ওই যে স্ক্র্যাপ ভ্যালুর ওই বিষয়টা আরেকবার একটু ক্লিয়ার করেন স্যার। স্ক্র্যাপ ভ্যালু যেটা আছে, দেখেন এখানে আমরা বলে দিয়েছি, ধরেন আপনি একটা টেলিভিশন কিনেছেন, ধরেন একটা টিভি কিনেছেন, টিভি কিনছেন এবং টিভি 5 বছর পরে লাইফ, এবং 5 বছর পরে ভাঙ্গারির দরে 1,000 টাকা বিক্রি করছেন। তো আপনার এখানে যেহেতু 5 ইয়ার্স এর ইনকাম স্টেটমেন্ট দেয়া আছে, তো 5 বছর পর্যন্ত আপনি কি করেছেন, ইনকাম, রেগুলার ইনকাম পেয়েছেন ওর কাছ থেকে, আর 5 বছর পর যেহেতু এটা লাইফ শেষ, তাহলে এটা বিক্রি করে আপনি 1,000 টাকা পেয়েছেন। সহজ হিসাব, তার মানে এরপরে আর এর থেকে কোনো ইনকাম পাবেন না। এখন আমরা বলছি যে যদি এই জিনিসটা 5 বছরের জায়গায় আপনাকে যদি বলি এস্টিমেটেড লাইফ 10 ইয়ার, এবং কমপ্লিট এই মানে আমি স্যার যে আমি 20,000 টাকা ইনভেস্ট করে যে প্রোডাক্টটা কিনলাম তার হচ্ছে এস্টিমেটেড লাইফ 10 বছর, তাই তো? জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন দেখেন
এই 5, এখন যদি আমি এই 5-এর পরিবর্তে 10 বছর দিয়ে দেই, তাহলে যেহেতু আপনার 5 ইয়ার্স পরে কিন্তু আপনি ওকে বিক্রি করলে 1000 টাকা পাচ্ছেন না, পাবেন কখন? 10 ইয়ার্স পরে। সো যদি আমি সেম ডাটা দিয়ে দেই তাহলে কিন্তু স্ক্র্যাপ ভ্যালুটা এখানে অ্যাড হবে না। বোঝাতে পেরেছি? কারণ 10 বছর জি যখন স্যার, লাইফ বুঝতে শেষ হয়ে পারছি। যাবে তখন হচ্ছে আপনি স্ক্র্যাপ ভ্যালুটা অ্যাড করবেন। আচ্ছা, সো ক্লিয়ার? তো আমাদের এই নেট প্রেজেন্ট ভ্যালুটা পজিটিভ থাকা মানে হচ্ছে অ্যাকসেপ্টেড। এটা ধরেন প্রজেক্ট এ ডাটাবেস, আমি আপনাকে পরীক্ষার হলে তো 3টা প্রজেক্টের ডাটা দিব, প্রজেক্ট এ, প্রজেক্ট বি, প্রজেক্ট সি, এরকম 3টা ক্যাশ ফ্লো দেওয়া থাকবে এবং বলে দেওয়া থাকবে টাকার ভ্যালু হয়তো 5% অথবা 10%। ঠিক আছে, দেওয়ার পরে বলবো যে এই 3টা প্রজেক্টের মধ্যে কোন প্রজেক্টটা চুজ করব, এনপিভি রেসপেক্টে বলো। ঠিক আছে, তখন আপনারা 3টার জন্য আলাদা আলাদা ভাবে এরকম করে প্রেজেন্ট ভ্যালু বের করবেন, বের করে যেটা দেখবেন সবচেয়ে যেটা বেশি পাবেন নেট প্রেজেন্ট ভ্যালু, সবচেয়ে প্রজেক্টে হাই ভ্যালু যেটা পাবেন সেটাকে আপনারা চুজ করবেন। আর যদি দেখেন জিরো আসতেছে সবগুলাই, তখন সেই ক্ষেত্রে কিন্তু এই ভ্যালু থেকে আপনাকে পে ব্যাক বের করতে হবে। আবারও বলে নিচ্ছি, যদি দেখেন যে এই এনপিভি বের করে এখান থেকে ভ্যালুগুলো জিরো পাইছেন, আমি যদি আপনাকে বলি যে এইটা থেকে প্রজেক্টের কি ডিসিশন নেবেন, পজিটিভ হলে অ্যাকসেপ্টেড, নেগেটিভ হলে রিজেক্টেড, পজিটিভ হলে অ্যাকসেপ্টেড, নেগেটিভ হলে রিজেক্টেড। জিরো যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে পে ব্যাক পিরিয়ড ক্যালকুলেশন করতে হবে, যেটা আমরা ঠিক কিছুক্ষণ আগে করে আসছি। সো পে ব্যাক পিরিয়ড করলে কি করতে হবে, আপনার অ্যাজ ইউজুয়াল এখানে একটা ব্যালেন্স বানাইতে হবে, এখানে একটা ব্যালেন্স বানাইতে হবে। ব্যালেন্স বানানোর পরে এই ব্যালেন্স থেকে কোন বছরে এসে আপনার এখানে পজিটিভ ভ্যালু আসতেছে সেই ভ্যালুটাকে আপনাকে পে ব্যাক পিরিয়ডটা ধরে, যদি লেস দেন 5 ইয়ার্স হয়, গ্রেটার দেন 5 ইয়ার্স হলে প্রজেক্ট রিজেক্টেড, আর যদি গ্রেটার দেন লেস দেন 5 অ্যাকসেপ্টেড। এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে আরেকটা যে জিনিস শিখবো সেটাকে আমরা বলতেছি প্রফিটেবিলিটি ইন্ডেক্স। প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা কি জিনিস দেখেন, প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা হচ্ছে আমরা যে নেট প্রেজেন্ট ভ্যালু যেটা বের করলাম, আমরা যে নেট প্রেজেন্ট ভ্যালুটা বের করলাম আর আমরা ইনিশিয়ালি যে ক্যাশ ইনফ্লো দিলাম, ইনিশিয়াল যে ক্যাশটা আমরা দিলাম, সেই দুইটার রেশিওটাকে আমরা বলতেছি হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স। এখন এই প্রফিটেবিলিটি ইন্ডেক্স যদি 1-এর চাইতে বেশি হয় তাহলে আমরা প্রজেক্টটাকে অ্যাকসেপ্ট করব। এমন ধরেন আমার প্রফিটেবিলিটি ইন্ডেক্স কত, আমি 100 টাকা ইনভেস্ট করছি, আমার প্রেজেন্ট ভ্যালু পাচ্ছি ধরেন আমার 120 টাকা, তাহলে আমার প্রফিটেবল ইন্ডেক্স কত আসবে? 1.2। তার মানে যদি এটা 1-এর চাইতে বেশি হয় প্রজেক্ট অ্যাকসেপ্ট করব। যদি ধরেন প্রেজেন্ট ভ্যালু আজকে 100 টাকা খরচ করলেন, প্রেজেন্ট ভ্যালু দেখা গেল যে আপনি পাইছেন 80 টাকা, তার মানে যা ইনভেস্ট করছেন তার চাইতে আপনার লস হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আপনারা প্রজেক্টটাকে নরমালি রিজেক্ট করার কথা। ঠিক আছে, বাট আরেকটা পার্ট যদি আসে, যদি এরকম কেসে হয়, যেমন আপনাকে আমি বলে দিলাম যে দুইটা প্রজেক্টে, প্রজেক্ট এ এবং প্রজেক্ট বি, এই দুইটা প্রজেক্টের ক্ষেত্রে আপনার প্রফিটেবিলিটি ইন্ডেক্স বানাই দিলাম। একটার ক্ষেত্রে প্রফিটেবিলিটি ইন্ডেক্স হচ্ছে 1.2, আরেকটার ক্ষেত্রে হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স হচ্ছে 4। সো ইন দ্যাট সেন্স আপনাকে যদি বলি যে কোন প্রজেক্টটা চুজ করবেন, তাহলে যেটার ক্ষেত্রে ভ্যালুটা বেশি আসবে আমরা সেই প্রজেক্টে চুজ করবো, কারণ যেটা প্রফিটেবল বেশি হবে আমরা ডেফিনেটলি সেখানে ইনভেস্ট করবো। সো আমরা একটা প্রবলেম দেখি, প্রবলেম দেখলে আমাদের জন্য আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। যে আমরা যদি আগের প্রবলেমটা হিসাব করি, আমরা এখানে যে প্র্যাকটিস প্রবলেমটা করেছি, আমরা যদি এই প্রবলেমটা নিয়ে আলোচনা করি, এই প্রবলেমের মধ্যে আমরা নেট প্রেজেন্ট ভ্যালু পেয়েছিলাম কত? 4227 টাকা। আমার ইনভেস্টমেন্ট কত ছিল? 20,000 টাকা। সো এখন আমার প্রফিটেবিলিটি ইন্ডেক্স কি বলছে দেখেন। এখন দেখেন প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো, তার মানে দেখেন আমরা যদি একটু আগের এটাতে চলে আসি, আমরা কিন্তু এখানে নেট প্রেজেন্ট ভ্যালুটা বের করেছিলাম 4227 টাকা। নেট মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু থেকে ক্যাশ আউটফ্লো বাদ দিচ্ছে, এটা হলো আমার যেটা ইনভেস্টমেন্ট ছিল। আর এই প্রেজেন্ট ভ্যালু যেটা আছে দেখেন, প্রেজেন্ট ভ্যালু মানে হচ্ছে অল টুগেদার এই যে ইনকামটা করছি এইটার আসলে প্রেজেন্ট ভ্যালুটা কত, একটু মাথায় রাখেন। তাহলে দেখেন এইখানে যে প্রেজেন্ট ভ্যালু আছে নট এনপিভি, আমরা এখানে প্রেজেন্ট ভ্যালুটা নিব, পিভি যেটা অ্যাকচুয়াল প্রেজেন্ট ভ্যালু, ডিভাইডেড বাই এই যে ইনভেস্টমেন্টটা আছে। এনপিভি কি করছি আমরা? প্রেজেন্ট ভ্যালু মাইনাস ক্যাশ আউটফ্লো, আর প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা করছে কি করছে? ভাগ করে দিয়েছি। সো এখানে কিন্তু এই কাজটাই করছে দেখেন। সো এই যে ভাগটা আমরা করলাম, প্রেজেন্ট ভ্যালু ডিভাইডেড বাই নেট প্রেজেন্ট ভ্যালু, তাহলে এইখান থেকে আমরা কি পেলাম? 1.1। সো এটা যদি আমার গ্রেটার দেন 1 হয়
তাহলে সেটা হলো আমার অ্যাকসেপ্টেড, লেস দেন 1 হলে রিজেক্টেড। ঠিক আছে, আশা করি এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। সো আরেকটা পার্ট একটু দেখবো আমরা, এটা আমাদের আজকের লাস্ট টপিক। আমরা নেক্সট ক্লাসগুলোতে আর একটু ডিটেলসে দেখবো এই দুইটা পার্ট, আরো দুইটা পয়েন্ট আমরা রেখে দিয়েছি, এটা নেক্সট ক্লাসে ফ্রেশ মাথায় করব। আজকে অনেকগুলো ম্যাথমেটিক্স টার্ম হচ্ছে, অনেকে মাথার উপর দিয়ে যেতে পারে। স্যার আজকে স্যার এই পর্যন্তই থাক। এই পর্যন্তই থাকবে? হ্যাঁ স্যার, একটু বেশি হয়ে গেছে পড়া। বেশি হয়ে গেছে না? না কঠিন কিছু না, আজকে কিন্তু খুব সহজগুলোই পড়াইছি। এখানে সবচেয়ে কঠিন টার্মটা ছিল হচ্ছে আপনার অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, সেটা আমি পড়াই নাই। এটা হয়তো এজন্য ভাবলাম যে সবার শেষে হয়তো পড়াবো অথবা নেক্সট ক্লাসে পড়াবো। বাকিগুলো খুবই সহজ, খুব কঠিন কিছু না, প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনাদের একটা ফুল সেট কোশ্চেন আসবে। আমরা আজকে যে ক্লাসটা করলাম ফুল একটা সেট কোশ্চেন আসবে। সো আজকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটু মাথায় রাখবেন। তো আজকের ক্লাস নিয়ে কি আর কারো কোনো কোশ্চেন আছে? যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, না আদারওয়াইজ আমরা ক্লাসটা ক্লোজ করব। স্যার এই স্লাইডটা দিয়ে দিন। জি, স্লাইডটা শেয়ার করব আমি। আচ্ছা, আচ্ছা আমরা আমাদের ক্লাসটা ক্লোজ করব। যারা যারা ক্লাসে উপস্থিত আছেন প্রত্যেকেই চ্যাট বক্সে আপনাদের আইডি নাম্বারটা লিখবেন, ঠিক আছে? প্রত্যেকেই চ্যাট বক্সে আপনাদের আইডি নাম্বারটা লিখবেন। প্রত্যেকেই চ্যাট বক্সে আইডি নাম্বার লিখে আপনারা লিভ নেবেন, ঠিক আছে? ক্লাস শেষ আমাদের। আর যাদের আইডি পাবো না এখানে তারা অ্যাবসেন্ট অথবা ক্লাস করেননি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।